এখন আমরা স্থিতিবিজ্ঞানের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আগের পার্টে আমরা কি আলোচনা করেছিলাম? আগের পার্টে আমরা কোনো একটা বস্তুর যে ভরকেন্দ্র কী, ভরকেন্দ্রের অবস্থান কীরকম হয়ে থাকে, বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে ভরকেন্দ্র কেমন হয়, কন্টিনিউয়াস সংস্থার ক্ষেত্রে ভরকেন্দ্র কেমন হয়, এগুলো সব নিয়ে কী করেছিলাম আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব যে কোনো একটা বিস্তৃত বস্তুর ওপরে যখন বল প্রয়োগ করা হয় তখন সেই বল প্রয়োগ করার জন্য সেই বস্তুটার মধ্যে শুধুমাত্র স্মরণ ঘটবে তা না। মানে যেটা আমি আগের দিনকে উদাহরণ দিয়েছিলাম, যেরকম ধরো এটা হচ্ছে একটা পেন, পেনের ওপরে যদি আমি বল প্রয়োগ করি, পেনের ওপরে বল প্রয়োগ করলে বস্তুটার কী হচ্ছে, এখানে স্মরণ ঘটছে। এই যে বস্তুটা এরকমভাবে এরকম সরে যাচ্ছে, কিন্তু যে সবসময় যে বস্তুটা যে সরবে এরকম হবে তার কোনো গ্যারান্টি নেই। দেখো বল প্রয়োগ যদি এখান থেকে করা যায় তাহলে কী আসবে, বস্তুটার মধ্যে একটা ঘূর্ণন প্রবণতাও তৈরি হবে। তাহলে বস্তুটার মধ্যে যদি বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে যদি ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয় তখন সেই বলকে বল বলা হয়। তার বদলে কী বলা হয়? তার বদলে বলা হয় বলের ভ্রামক বলা হয়ে থাকে। তাহলে সেটাই দেখো বলা হয়েছে এখানে বলের ভ্রামক কী জিনিস, কোনো বস্তুর ওপরে প্রযুক্ত বল এবং প্রয়োগ বিন্দু থেকে ঘূর্ণাক্ষ অবধি লম্ব দূরত্বের গুণফলকে বলা হয় বলের ভ্রামক। স্যার কী বললেন কিছুই বুঝলাম না। চলো, বুঝতে হবে না, আমি আবার ঠিকঠাক করে বোঝানোর চেষ্টা করছি। তাহলে যখন একটা বস্তু আমার কাছে রয়েছে, এই যে বল প্রয়োগ করলাম, তাহলে যদি বস্তুটা স্মরণ ঘটে তখন সেটাকে বলা হয় আমরা বল প্রয়োগ করেছি। আর বস্তুটার মধ্যে যদি ঘূর্ণন ঘটে তাহলে সেখানে আমরা বলবো আমরা বল প্রয়োগ করিনি, তার বদলে কী প্রয়োগ করেছি, আমরা বলের ভ্রামক প্রয়োগ করেছি। ঠিক আছে? আর বলের ভ্রামককে কীভাবে ডিফাইন করা হবে? ধরো এইখানে আমরা বল প্রয়োগ করেছি প্রযুক্ত বল, আর যার সাপেক্ষে ঘুরছে, ধরো আমি বললাম যে কেন্দ্রের সাপেক্ষে ঘুরছে, এরকমভাবে ধরো ঘুরছে, তাহলে এই যে প্রযুক্ত বল আর এই যে কেন্দ্র থেকে তার যে লম্ব দূরত্ব, কোনো একটা বস্তুর ওপর প্রযুক্ত বল আর কেন্দ্র থেকে তার যে লম্ব দূরত্ব, এই দুটো জিনিসের যে গুণফল, এই গুণফলটাকে আমি কি বলে দাবি করব? আমি বলের ভ্রামক বলে এখানে দাবি করব। সেটাই বলা যায় কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল এবং প্রয়োগ বিন্দু থেকে ঘূর্ণাক্ষ অবধি লম্ব দূরত্বের গুণফলকেই বলা হবে বলের ভ্রামক। তাহলে একটা ছবি দেখে আমি বোঝানোর চেষ্টা করিয়েছি যে এইখানে কী রয়েছে, এখানে একটা বস্তুটা ধরো রয়েছে, তাহলে এই বরাবর ধরো এই বরাবর বল প্রযুক্ত হচ্ছে, এই দিক বরাবর বল প্রযুক্ত হচ্ছে, আর আমার ঘূর্ণাক্ষটা এটা, মানে এই বিন্দু সাপেক্ষেও ঘুরছে। তাহলে এখান থেকে প্রযুক্ত বলের দূরত্ব দেখো x1, কিন্তু আমাকে যে কোনো দূরত্ব নিলে হবে না, আমাকে কোন দূরত্ব নিতে হবে? আমাকে নিতে হবে এখানে লম্ব দূরত্ব। তাহলে এটা যেন খুব ভালো করে মাথায় থাকে, এখানে কোন দূরত্ব নিতে হবে? লম্ব দূরত্ব। তাহলে এখান থেকে আমি এটার ওপরে মানে এইটার ওপরে লম্ব টানবো, দেখো তাহলে F1টা কী বরাবর কাজ করছে, তাহলে এই বরাবর কাজ করছে F1। তাহলে এখান থেকে এটার যে লম্ব দূরত্ব, সেই দূরত্বটাকে বলছি আমরা D1 বলছি। আমাদের এখানে x1 দিয়ে গুণ করলে হবে না, যে কোনো দূরত্ব নিয়ে গুণ করলে কিন্তু হবে না, আমাদেরকে গুণ করতে হবে কোন দূরত্ব নিয়ে? শুধুমাত্র লম্ব দূরত্ব নিয়ে। তাহলে হয়ে গেল কত? F1 ইন্টু কত চলে আসলো? D1। আর এখানে কত চলে আসলো? দেখো F2 ইন্টু কত চলে আসলো? ইন্টু চলে আসলো D2। তো লম্ব কী করে আলোচনা করতে হবে বুঝতে পেরেছো তো? এই যে বরাবর বলটা প্রযুক্ত হবে আর যেখান থেকে আমার কেন্দ্রটা রয়েছে তাদের মধ্যে লম্ব দূরত্ব এই যে এরকম, এই দূরত্বটা কিন্তু মানে এই যে অ্যাঙ্গেলটা কী আসছে, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি চলে আসছে, এইটা দূরত্ব। যদি আমি ধরো পেন দিয়ে দুটো পেন দিয়ে দেখাই তাহলে এই যে আমার এই যে কেন্দ্র থেকে সোজাসুজি এই প্রযুক্ত বলের ওপরে কী টেনে দাও? লম্ব টেনে দাও। তাহলে এটাকে কী বলবো? এটাকেই বলবো হচ্ছে আমরা লম্ব দূরত্ব বলে দাবি করবো। দেখো তো সেটা এখানে বলা হয়েছে, তাহলে দেখো বলের ভ্রামক বলা হয়েছে, এখানে দুটো বলের ভ্রামক প্রযুক্ত হয়েছে, একটা এই দিকে যেটা এই দিকে ঘোরাচ্ছে, আর একটা এইদিকে যেটা এইদিকে ঘোরানোর চেষ্টা করছে। কেন্দ্রের সাপেক্ষে কোন দিকে ঘোরানো হচ্ছে সেটা আমরা আলোচনা করতে হবে এখানে। তাহলে বলের ভ্রামক মানে কত আসবে? এখানে দেখো G1 মানে কত লেখা আছে? F1 D1, এই যে F1 ইন্টু D1, আর G2 মানে কত লেখা আছে? F2 ইন্টু কত আসছে? D2। তাহলে দেখো আমরা লিখিয়ে দিয়েছি এখানে বলের ভ্রামকের। তাহলে তাৎপর্যটা কি? তাহলে তাৎপর্য হচ্ছে কোনো বস্তুর মধ্যে যখন ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয়, মানে সেটা যখন ঘুরবে তখন তার উপরে আর বল কাজ করে না, তার উপরে কে কাজ করে? বলের ভ্রামক কাজ করে। তাহলে এখন থেকে তাহলে তোমরা বুঝলে বস্তুর মধ্যে সবসময় দুটো জিনিস তৈরি হবে, একটা হচ্ছে যে তার রৈখিক গতি তৈরি হবে, আর একটা ঘূর্ণন গতি তৈরি হবে। রৈখিক গতি তৈরি করতে সাহায্য করে বল, আর ঘূর্ণন গতি তৈরি করতে সাহায্য করে কে? বলের ভ্রামক। ঠিক আছে? তাহলে বলের ভ্রামক প্রযুক্ত হলে সেখানে ঘূর্ণন গতি তৈরি হবে, আর বল প্রযুক্ত হলে সেখানে কী তৈরি হবে? রৈখিক গতি তৈরি হয়ে যাবে। নেক্সট দেখা আসছে বলের ভ্রামকের একক মাত্রা, একদম পুরো বেসিক জিনিস। এসআই পদ্ধতিতে বলের ভ্রামক তাহলে কত আসবে? এই যে F ইন্টু কত চলে আসছে আমাদের কাছে? D। ঠিক আছে? F মানে কত আসছে? নিউটন, আর D মানে কত আসছে আমাদের কাছে? মিটার। সিজিএস পদ্ধতিতে কত চলে আসবে? ডাইন ইন্টু কত আসবে? সেন্টিমিটার। আর এই নিউটন মিটারের সাথে ডাইন সেন্টিমিটার রিলেশন রয়েছে, রিলেশনটা খুব ইম্পর্টেন্ট,
তোমরা খুব ভালো করে এটাকে মনে রাখবে। তাহলে 1 নিউটন মিটার মানে কত আসবে 10⁻7 ডাইন ইন্টু কত চলে আসবে সেন্টিমিটার। আর বলের ভ্রামকের মাত্রা তোমাদেরকে মাথায় রাখতে হবে, নিউটনের মাত্রা ml (10⁻²) আর মিটারের মাত্রা কত আসে l, তাহলে হয়ে গেল ml² (10⁻) কত আসে -2। ঠিক আছে, এইবার বলের ভ্রামক মাথায় রাখবে এক ধরনের ভেক্টর রাশি। কী ধরনের ভেক্টর মাথায় রাখবে, আমি এটা পরে আলোচনাও করবো, সিউডো ভেক্টর, মানে যেটাকে আমরা বলে থাকি অক্ষীয় ভেক্টর, বা যেটাকে আমরা কি বলে থাকি অ্যাক্সিয়াল ভেক্টর বলে যেটাকে আমরা দাবি করে থাকি। ঠিক আছে, তাহলে বলের ভ্রামকের চিহ্ন কি, সাধারণত ধরে নেওয়া হয়, এটা ধরে নেওয়া হয়, ঠিক আছে, এটা ধরে নেওয়া হয় যে বলের ভ্রামকের জন্য কোনো বস্তুর ঘূর্ণন অ্যান্টি ক্লকওয়াইজ হবে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে তোমরা বুঝেই গিয়েছো, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কোন দিকে আসবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আসে তাহলে তখন সেই বলের ভ্রামকটাকে বলা হবে পজিটিভ বলের ভ্রামক। ঠিক আছে, তখন সেটাকে বলা হয় পজিটিভ বলের ভ্রামক। আর যদি ঘূর্ণন যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেটাকে ধরে নেওয়া হয় কি, সেটাকে ধরে নেওয়া হবে হচ্ছে তোমাদের নেগেটিভ বলের ভ্রামক ধরে নেওয়া হবে। এটা একটা নোটেশনের নিয়ম, যেরকম আমাদের ইন্ডিয়ার রাস্তাতে বা ভারতের রাস্তাতে তোমাদের যখন হাঁটতে হয় তোমাদের বাঁ দিক দিয়ে হাঁটা উচিত সবসময়, তাই বলে তোমরা বাঁ দিক দিয়ে হাঁটো না, তাই জন্য আমি বলছি এটা একটা নিয়ম। ঠিক আছে, জেনারেলি সবাই এটাই ধরে যে যদি অ্যান্টি ক্লকওয়াইজে যদি ঘূর্ণন ঘটে তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে যে পজিটিভ বলের ভ্রামক। যদি সেটা ক্লকওয়াইজে ঘটে তাহলে সেটাকে কী বলবো আমরা, নেগেটিভ বলের ভ্রামক। এটাকে এখানে একটা ছবি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে কি এই যে দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজে ঘটছে, তাই না। এই যে বলটা F1 বলটা প্রয়োগ করার জন্য, F1 বলটা প্রয়োগ করার জন্য এই যে এইটা ধরো রয়েছে, আমি এই বরাবর বলটা প্রয়োগ করেছি, এই যে এই বরাবর বলটা প্রয়োগ করেছি, ঠেলেছি, তাহলে এটা কোন দিকে ঘুরছে, এই দিক বরাবর ঘোরার চেষ্টা করছে, এই যে এদিক বরাবর। তাহলে এদিক বরাবর মানে কি আসে, অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার উল্টো দিকে। তাহলে F1 এর জন্য যে বলের ভ্রামকটা তৈরি হবে সেটা হলো পজিটিভ। কিন্তু দেখো যদি আমি F2 নিয়ে যদি বিচার করি, তাহলে এদিক বরাবর মানে কি, সেটা দেখো ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, তাই না। এটা কীরকম হয়ে যাচ্ছে, এটা ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে। তাহলে ক্লকওয়াইজ যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো নেগেটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটাকে আমরা কি বলবো, পজিটিভ। তাই জন্য বলা হচ্ছে দেখো F1 বলের জন্য ঘূর্ণন ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে, এই যে উল্টো দিকে হচ্ছে। এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, ঘূর্ণাক্ষ সাপেক্ষে কোন দিকে ঘুরছে এর ওপরেই কিন্তু বেশ করে অঙ্ক করতে হয়। তাই জন্য এখানে F1 বলের ভ্রামক কত আসবে, পজিটিভ। ঠিক আছে, মানে F1 এর জন্য যে বলের ভ্রামকটা তৈরি হবে, মানে যেরকম ঘূর্ণন যেটা হচ্ছে কি বলের ভ্রামক মানে F×D যা হোক না কেন সেগুলো আমরা পজিটিভ বলে ধরে নেবো। আর F2 বলের জন্য যদি ঘূর্ণনটা ঘড়ির কাঁটার কোন দিকে হয়, দিকে যদি হয়, তখন সেটাকে আমরা কী বলে ধরে নেবো, নেগেটিভ বলে ধরে নেবো। ঠিক আছে, আর যদি বললো দেখা গেল যে তাহলে পুরো সিস্টেমের ওপরে কীরকমভাবে তাহলে বলের ভ্রামকটা কাজ করছে, তাহলে পুরো সিস্টেমের ক্ষেত্রে আমাকে যা বলের ভ্রামক ওখানে থাকবে, যতগুলো বল প্রযুক্ত হবে, দেখতে হবে ঘূর্ণাক্ষ কোথায় রয়েছে, তার সাপেক্ষটা কোন দিকে ঘুরছে, সব কিছু দেখার পরে ওভারঅল যে যোগফলের মানটা দেখা গেল যে ধরো যেরকম ধরো এই যে F1 আর F2 যেটা রয়েছে, তাহলে F1 এর জন্য এটা অ্যান্টি ক্লকওয়াইজ, F2 এর জন্য ক্লকওয়াইজ, এগুলোকে না সব ধরে আমরা যোগ করব, সব ক্যালকুলেশন করার পরে আমরা কী করবো, যোগ করব। ঠিক আছে, যোগ এটার জন্য প্লাস হবে, এটার জন্য মাইনাস হবে, সব আমরা ধরে যোগ করব, চিহ্ন সমেত যোগ করব। ঠিক আছে, যোগ করার পরে যদি দেখি যে অ্যান্সার এসছে পজিটিভে, তাহলে বুঝতে হবে আলটিমেটলি ও কোন দিকে ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে। কোন দিকে ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ, যদি যোগফলের মানটা আমার পজিটিভ হয়। আর যদি যোগফলের মানটা যদি আমাদের কাছে নেগেটিভে আসে তাহলে বুঝতে হবে কি সেটা আমাদের ক্লকওয়াইজে ঘুরছে। আর যোগফলের মানটা যদি শূন্য চলে আসে, মানে দেখা গেলো যে কোনো রকমভাবে কোনো অ্যান্সারই দিচ্ছে না, জিরো অ্যান্সার হয়ে গেল, তাহলে বুঝতে হবে কি তার কোনো ঘূর্ণন হচ্ছে না। আর ঘূর্ণন যদি না হয় তার একটা নির্দিষ্ট টার্ম আছে যেটাকে বলে ঘূর্ণন সাম্যাবস্থা, সেটা আমরা পরে গিয়ে করবো। এখানে শুধু জাস্ট লিখেছি, আমরা সেটা আজকেই করবো কিন্তু পরে গিয়ে করবো। তাহলে যদি ওভারঅল মানটা যদি ধনাত্মক হয় তাহলে সেটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, ওভারঅল মানটা যদি ঋণাত্মক হয় তাহলে সেটা হবে ক্লকওয়াইজ, আর যদি মানটা যদি শূন্য হয়ে যায় তখন সেটাকে কী বলবো আমরা, ঘূর্ণনই ঘটেনি, মানে সেটা কী রয়েছে, ঘূর্ণন সাম্যাবস্থায় রয়েছে। এবার বলের ভ্রামককে আমরা জিওমেট্রি মানে জ্যামিতির সাহায্যে আমরা কী করতে পারি, প্রকাশ কিন্তু করতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জেনারেলি পরীক্ষায় সেরকম কোশ্চেন আসেনি কিন্তু আসতেই পারে কিন্তু MCQ এর মধ্যে। ধরো ভালো করে বুঝবে, এখানে আমি দুটো ডায়াগ্রাম এঁকেছি। এইটা ধরো আমাদের কাছে প্রযুক্ত বল, এটা হচ্ছে প্রযুক্ত বল। আর এই যে ও বিন্দুটা যেটা রয়েছে, ও বিন্দুর সাপেক্ষে আমি বলের ভ্রামকটাকে বিবেচনা করব, ও বিন্দুর সাপেক্ষে। তাহলে আমি দেখো কী করলাম, ও বিন্দুর সাপেক্ষে এই যে প্রযুক্ত বলের যে দুটো প্রান্ত যেটা রয়েছে সেই দুটো প্রান্তকে জুড়ে দিয়েছি, এই প্রান্তকে জুড়ে দিয়েছি, এই প্রান্তকে জুড়ে দিয়েছি। আর এখান থেকে কী করেছে, আমরা এফের ওপর একটা লম্ব টেনেছি, কী টেনেছি, এফের ওপর একটা লম্ব টেনেছি, টানলাম। তাহলে দেখো বলের ভ্রামকের ফর্মুলা কী হয়, প্রযুক্ত বল মানে এফ, এই যে এখান থেকে এইটুকুনির মান আমি ধরে নিয়েছি এফ, আর এখান থেকে এইটার যে লম্ব দূরত্ব সেই লম্ব দূরত্বটাকে কী ধরে নিয়েছি আমরা ডি ধরে নিয়েছি। তাহলে কত আসবে, F×D, কারণ বলের ভ্রামকের থেকে ডেফিনেশন হয়, আর তো কোনো ডেফিনেশন নেই, তাহলে F×D হয়ে গেল। তাহলে F×D মানে কি, F×D মানেই হচ্ছে যে দেখো আমি লিখতেই পারি এটাকে হাফ
ইন্টু টু, টু টু কেটে যাবে তো, এফ ইন্টু টি। আর এইখানে দেখো টুটাকে বাইরে বের করলাম, হাফটাকে ভেতরে ঢোকালাম, তাহলে হাফ ইন্টু এফ ইন্টু টি। হাফ ইন্টু এফ ইন্টু ডি, এফটাকে যদি আমি ভূমি বলি আর ডিটাকে যদি আমি লম্ব বলি, তাহলে দেখো এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসছে না, হাফ ইন্টু এফ ইন্টু ডি। তাহলে সমান সমান কত আসছে, 2 ইন্টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, সরি এটা এবিসি হবে না, এটা এবিও হবে, এটা এবিও, সরি এটা এবিও ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হবে এবিও ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে একটু লেখাটা। চলো তাহলে বলের ভ্রামক তাহলে কত আসবে, তাহলে বলের ভ্রামক হচ্ছে যে বিন্দুর সাপেক্ষে আমি বলের ভ্রামকটাকে নির্ণয় করছি, সেই বিন্দু থেকে আমি এই যে প্রযুক্ত বলের দুই প্রান্তগুলো আমি জুড়ে দিলাম। তাহলে জুড়ে দেওয়ার পরে যে ত্রিভুজটা তৈরি হলো সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, সেই ক্ষেত্রফলের যে দ্বিগুণ ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের দ্বিগুণ যে ভ্যালু, ধরো এই ক্ষেত্রফলের মানটা পেয়েছি 10, তাহলে বলের ভ্রামকের মান কত আসবে, 10 গুণ 2 সমান সমান কত চলে আসবে, 20 চলে আসবে। তাহলে জিওমেট্রির সাহায্যে আমরা কী করলাম, আমরা বলের ভ্রামককে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে বলের ভ্রামককে রিপ্রেজেন্ট করা হয় কীরকমভাবে, যে বিন্দুর সাপেক্ষে ঘুরবে সেই বিন্দুর সাপেক্ষে প্রযুক্ত বলগুলোকে তোমরা জুড়ে দাও, তাহলে জুড়ে দেওয়ার পরে কী তৈরি হয়ে গেল, একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, সেই ত্রিভুজের তোমরা ক্ষেত্রফল বের করো, সেই ক্ষেত্রফলের যে ডবল ভ্যালু, সেই ডবল ভ্যালুটাকে আমরা কী বলে দাবি করব, বলের ভ্রামক বলে দাবি করব। এখানেও দেখো একই দেওয়া রয়েছে, এইটা হচ্ছে সেইটা এফ, এবার ওটা রয়েছে বাইরে, কোনো অসুবিধা নেই, ও থেকে একটা লম্ব টানলাম, ঠিক আছে, এর বর্ধিতাংশের ওপরে, তাহলে এই যে ত্রিভুজটার যে ক্ষেত্রফল এ বি ও, নট এই পুরোটা, এ বি ও, এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু, এটা হচ্ছে ভূমি, এটা কি আসে উচ্চতা, তাহলে হাফ ইন্টু এফ ইন্টু ডি, এই যে হাফ ইন্টু এফ ইন্টু ডি, এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে তার দ্বিগুণ যে ভ্যালু সেটাকে আমরা কী বলে দাবি করবো, বলের ভ্রামক বলে দাবি করব। তাহলে যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর মধ্যে ঘূর্ণন তৈরি হচ্ছে, যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর মধ্যে ঘূর্ণন তৈরি হচ্ছে, তাহলে সেই যে প্রযুক্ত বল, সেই প্রযুক্ত বলটাকে তুমি ওই বিন্দুর সাপেক্ষে জুড়ে দাও, দিয়ে যে ডায়াগ্রামটা তৈরি হবে সেই ডায়াগ্রামের ক্ষেত্রফল বের করো, ক্ষেত্রফলের যে দ্বিগুণ ভ্যালুটা যেটা তৈরি হবে সেই দ্বিগুণ ভ্যালুটাকে আমরা কী বলে দাবি করব, বলের ভ্রামক বলে আমরা দাবি করব। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে লিখেই দিয়েছি, অর্থাৎ কোনো বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামকের মান হলো ওই বিন্দু থেকে প্রযুক্ত বলের আদি এবং অন্তিম বিন্দু। এই যে এটা ধরো আমাদের কাছে ছিল, এই পেনটা দিয়ে দেখাচ্ছি, এটা ধরো আমাদের কাছে প্রযুক্ত বলটা যেটা ছিল, এই বিন্দুর সাপেক্ষে আমি ধরো আলোচনা করছি, এইটার সাপেক্ষে এটাকে জুড়লাম, এটার সাপেক্ষে এটাকে জুড়লাম, এই যে ত্রিভুজটা যেটা তৈরি হলো, এই ত্রিভুজের ক্ষেত্রফলের যে দ্বিগুণ মান, এই দ্বিগুণ মানটাকে আমরা কী বলে দাবি করলাম, বলের ভ্রামক। এই যে ওই বিন্দু থেকে প্রযুক্ত বলের আদি এবং অন্তিম বিন্দু যোগ করলে যে ত্রিভুজ পাওয়া যাবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফলের মানের দ্বিগুণ মানকে ওই বিন্দুর সাপেক্ষে কী বলে দাবি করা হবে, বলের ভ্রামক বলে কিন্তু দাবি করা হবে। আর বলের ভ্রামক একটা ভেক্টর রূপ আছে, খুব ইম্পর্টেন্ট, এটাকে তোমাদের মুখস্থ রাখতেই হবে। জি ভেক্টর ইকুয়ালস টু কত আসবে, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, একদম পুরো জানো মুখস্থ। আর কী করে ক্রস প্রয়োগ করতে হয় সেটা তো তোমরা জানো, না হলে যখন আমাদের রিভিশন ক্লাস হবে তখন আমরা সেটাতে আবার বলে দেবো। ঠিক আছে, তাহলে আপাতত এটা মুখস্থ রাখো, জি ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। বলের ভ্রামক একটা কী ধরনের রাশি, বলের ভ্রামক সবসময় মাথায় রাখবে একটা অ্যাক্সিয়াল ভেক্টর, বা যেটাকে বলা হয় অক্ষীয় ভেক্টর, বা যেটাকে কী বলা হবে, সিউডো ভেক্টর বলে দাবি করা হবে। ঠিক আছে, তাহলে বলের ভ্রামক কী ধরনের রাশি, বলের ভ্রামক কিন্তু এক প্রকার অ্যাক্সিয়াল ভেক্টর। এইবার আমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে কি, অনুভূমিক বৃত্তাকার পথে কোনো একটা গাড়ি বা ট্রেনের উল্টে না যাওয়ার শর্ত। এর আগে দেখবো যখন আমরা ঘর্ষণ করেছিলাম তখন বলেছিলাম যে গাড়ি যখন চলে, রাস্তা দিয়ে যখন ব্যাক নেয়, তখন গাড়ি সবসময় কী হয়, বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করে, অপকেন্দ্র বলের জন্য ছিটকে যাওয়ার চেষ্টা করে, তাহলে সেটাকে বলেছিলাম পিছলে যাওয়া, ঠিক আছে, ছিটকে যাবে, সেটা জাস্ট পিছলে চলে যাবে। আর এবার কি পাল্টি খাবে, পাল্টি খাবে মানে কি আসবে, পাল্টি খাবে মানে উল্টে যাবে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে বুঝতেই পারছো মানে ব্যাপারটা কীরকম আসছে। তাহলে গাড়ি যখন রাস্তা থেকে যখন ব্যাক নেবে তখন তার মধ্যে দুটো ঘটনা ঘটতে পারে, একটা যে পিছলে গিয়ে বাইরে চলে যেতে পারে, অথবা সেটা কী হতে পারে, সেটা হচ্ছে উল্টে যেতে পারে, অথবা দুটো হতে পারে, পিছলালো আবার উল্টেও গেল। মানে যেটা আমরা দেখি যে গাড়ি ধরো এরকমভাবে যাচ্ছে, স্পিড কন্ট্রোল করতে পারলো না, বাইরের দিকে ছিটকে গেলো, পাল্টি খেতে 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 চলে গেলো, মানে ঘুরতে 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 চলে গেল। তা আমরা যদি সেটা বের করবো, হায়েস্ট কত বেগ নিয়ে চললে ও কখনো পাল্টি খাবে না, বা পাল্টি না খাওয়ার জন্য আমাদের গাড়ির মধ্যে কী কী মডিফিকেশান করতে হবে, তো সেটা নিয়ে আমরা কী করবো, এখানে আলোচনাটা করবো। তাহলে সবার প্রথমে দেখো আমি এখানে একটা ডায়াগ্রাম এঁকেছি, আমি ধরে নিলাম যে গাড়িটা কী করছে, গাড়িটা এই বরাবর, কোন বরাবর, এই উপর থেকে নিচ বরাবর আসছে, ঠিক আছে, এরকম, ঠিক আছে, এইরকমভাবে কী আছে গাড়িটা আসছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা গাড়িরই একটা করে কী থাকে, একটা থাকে হচ্ছে ভর কেন্দ্র থাকে, প্রত্যেকটা গাড়ির একটা না একটা কী থাকবে, ভর কেন্দ্র থাকবেই থাকবে, বা ভার কেন্দ্র থাকবেই। ঠিক আছে, ভর কেন্দ্র ভার কেন্দ্র একই হয়ে যায় ছোটো ছোটো বস্তুর ক্ষেত্রে, নেক্সট দিনকে আলোচনা করবো, দেখবা ভর কেন্দ্র থাকবে। তো ভর কেন্দ্র দিয়ে নিচের দিকে কী কাজ করবে, নিচের দিকে কাজ করবে তার ওজন কাজ করবে। ঠিক আছে, ভর কেন্দ্র দিয়ে কী কাজ করবে,
ভরকেন্দ্র দিয়ে ওই বস্তুটার উপর নিচের দিকে কী কাজ করবে? ওজন কাজ করবে। তা নিশ্চয়ই। আর এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি ভূমি। তাহলে ভূমিও নিশ্চয়ই সেটা কথা বলবে না। তাহলে ভূমিও বাইরের দিকে কী করবে? একটা কিন্তু বল প্রয়োগ করে দেবে। এই যে উপরের দিকে কী করবে? একটা একটা করে বল প্রয়োগ করবে। চাকা যতগুলো, আমি ধরে নিচ্ছি এখানে দুটো চাকার রেসপেক্টে এটা চলছে, ধরে নিচ্ছি, ঠিক আছে? 4 চাকার রেসপেক্টে এটা চলছে না, আমি জাস্ট দুটো চাকার রেসপেক্টে ধরে নিচ্ছি, মানে বাঁ দিকের চাকাগুলো আর ডান দিকের চাকাগুলো এরকমভাবে ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এটাকে বলছি কত? এটাকে বলছি আমরা R1, আর এইটাকে যেটা আমরা বলছি এইটাকে কত বলছি আমরা? R2 বলে আমরা দাবি করছি, ঠিক আছে? তাহলে নিচের দিকে কাজ করছে mg, ওপরের দিকে কাজ করবে কত? R1 আর R2। mg হচ্ছে যে বস্তুটা মাটির ওপরে প্রয়োগ করেছে, R1 R2টা মাটির ওই বস্তুটার উপরে প্রয়োগ করেছে, মানে গাড়িটার উপরে প্রয়োগ করেছে। বারবার বলছে এখানে দুটো দেখাচ্ছি, মানে ভেবো না যে দুটো চাকা দিয়ে এটা চলছে। আমি বাঁ দিকের পুরো পোর্শনটাকে R1 বলে দাবি করছি, আর ডান দিকের পুরো পোর্শনটাকে R2, মানে বাইরের পোর্শনটাকে আমি কি বলে দাবি করছি? R1 বলে দাবি করছি, আর ডান দিকে এই ভেতরের পোর্শনটাকে আমি পুরো R2 বলে দাবি করছি। তাহলে এইখানে যদি গাড়িটা না উপরে উঠছে না নিচে নামছে, তাহলে সেই হিসাবে দেখো আমি বলতেই পারি, এখানে কি বলতে পারি? R1 প্লাস R2 ইকুয়ালস টু হয়ে যাবে কত? ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের mg। R1 প্লাস R2 ইকুয়ালস টু কত হয়ে যাবে আমাদের কাছে? mg হয়ে যাবে, তাই তো? না ওটা উপরে উঠতে পারছে, না ওটা নিচে নামতে পারছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিই। আবার আমরা জানি যে কোনো বস্তু যখন বৃত্তাকার পথে যখন ব্যাক নেবে বা বাঁক নেবে, তখন তার বাইরের দিকে, এই যে বাইরের দিকে কি তৈরি হবে? একটা অপকেন্দ্র বল কিন্তু তৈরি হবেই হবে। এই যে অপকেন্দ্র বল বাইরে একটা তৈরি হবেই হবে, যেটাকে আমি কত বললাম? mv² ডিভাইডেড বাই কত বললাম? r। তাহলে অপকেন্দ্র বলটা যদি বাইরের দিকে তৈরি হয়, তাহলে অবভিয়াসলি ভেতরের দিকে কি হবে? ভেতরের দিকে চাকাগুলো ওটাকে ঠেকানোর চেষ্টা করবে। R2 করসপন্ডিং যে ফ্রিকশনটা যেটা তৈরি হবে, যেটা ঘর্ষণ তৈরি হবে, সেটাকে বললাম F2, আর R1 এর করসপন্ডিং যে ফ্রিকশনটা তৈরি হবে সেটাকে আমরা কত বললাম? সেটাকে বললাম আমি হচ্ছে যে F1 বলে আমি এখানে দাবি করলাম, ঠিক আছে? F2 আর কত আসলে এখানে F1, ঠিক আছে? ভেতরের দিকে কাজ করছে ঘর্ষণ, বাইরের দিকে কাজ করবে কি? আমাদের অপকেন্দ্র বল কাজ করবে, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটা একদম পুরো বেসিক জিনিস, এখনো পর্যন্ত না বাইরে গিয়েছে না ভেতরে এসছে। তাহলে আমরা দেখো বলতে পারি F1 প্লাস F2 ইকুয়ালস টু কত আসবে? mv² ডিভাইডেড বাই কত চলে আসবে? r চলে আসবে, ঠিক আছে? তাহলে এতক্ষণ ধরে এগুলো সব কি বল নিয়ে কাজ করলাম, ঠিক আছে? এইবার এটা তো পাল্টি খেতে পারে, তাহলে পাল্টি খাওয়া মানে কি? এর মধ্যে একটা ঘূর্ণন গতি তৈরি হবে। একটা জিনিস যখন পাল্টি খাচ্ছে, ঠিক আছে? পাল্টি খাবে, আর পাল্টি সবসময় খাই কোন দিকে? সবসময় মাথায় রাখবো বাইরের দিকে খাই, ঠিক আছে? সবসময় বাইরের দিকে, ভেতরের দিকে কখনো পাল্টি খায় না। তাহলে বাইরের দিকে যদি খায়, তাহলে বাইরের দিকে পাল্টি খেলে বস্তুটার মধ্যে কী তৈরি? একটা ঘূর্ণন প্রবণতা তৈরি হবে। আমাদের সেই ঘূর্ণন প্রবণতার জন্য এবার কী নিয়ে কাজ করতে হবে? বলের ভ্রামক নিয়ে কাজ করতে হবে। আর এখানে ঘুরবে কার সাপেক্ষে? ঘুরবেটা কার সাপেক্ষে? আমরা ধরে নেব যে এখানে ভর কেন্দ্রের সাপেক্ষে ঘুরবে, সবসময় ধরে নেওয়া হয়, কারণ তোমাদের আগের দিনকে বলেছিলাম ভর কেন্দ্র এমন একটা বিন্দু যে বিন্দু দিয়ে পুরো বস্তুটার কী কাজ করবে? পুরো বস্তুটার আমাদের ভর কাজ করবে, ঠিক আছে? তাহলে আমরা ধরে নেবো এখানে পুরো ঘোরাঘুরিটা করবে কোন বিন্দুর সাপেক্ষে? ঘোরাঘুরিটা করবে পুরো হচ্ছে ভর কেন্দ্রের সাপেক্ষে। এবার এখানে কতগুলো নোটেশন আমাদেরকে ইউজ করতে হবে। আমি এখানে ধরে নিচ্ছি, ভালো করে কিন্তু এই জায়গাটা তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? আমি এখানে ধরে নিচ্ছি, ভালো করে শুনবে, এই যে যেটা ভরকেন্দ্র যেটা রয়েছে, ভরকেন্দ্র থেকে গ্রাউন্ডের যে উচ্চতা, ভরকেন্দ্র থেকে গ্রাউন্ডের যে উচ্চতা, সেই উচ্চতাটাকে আমি বললাম h। আর এই যে চাকা টু চাকার মধ্যে যে ডিস্ট্যান্স, সেটাকে কত বললাম? সেটাকে আমি বললাম যে 2s বলে দাবি করলাম। চাকা থেকে চাকার মধ্যে যে দূরত্ব, সেটাকে আমি কী বলে দাবি করলাম? সেটাকে আমি 2s বলে দাবি করলাম, ঠিক আছে? এটা অনেক বইতে ইউজ করে 2s বলে, অনেক বইতে ইউজ করে s বলে। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, যেরকম অ্যান্সার আসবে আমি বলবো যে কীভাবে অ্যান্সারটাকে মডিফাই করে নিতে হবে। আর উচ্চতাটাকে জেনারেলি ওরা এইচই বলে, ঠিক আছে? তাহলে আমি দেখো ভর কেন্দ্রের সাপেক্ষে নিয়ে আমরা আলোচনা করছি, ভালো করে এবার কিন্তু বুঝবে। ভরকেন্দ্রের সাপেক্ষে, ধরো ভরকেন্দ্র মানে কি? ওখানে দেখা গেলো এটাকে গাড়িটাকে আমি আটকে দিয়েছি, মানে ভাবো ছবিটা একদম পুরো ভরকেন্দ্রে আটকানো রয়েছে, মানে এরকমভাবে ফিক্সড হয়ে রয়েছে। এটা একটা এখন প্লেট ভাবো, এটা ফিক্সড হয়ে রয়েছে, এই ভরকেন্দ্রে কী রয়েছে? ফিক্সড হয়ে রয়েছে, এরকমভাবে ভেবে নেবো। তাহলে যদি ভরকেন্দ্রে যদি এই প্লেটটা যদি ফিক্স হয়ে থাকে, ধরো আমি এখানে কী দিয়ে বলি? আমি এখানে ধরো এই, আচ্ছা কিছুই না, ভাবো যে মনে মনে ভাবো যে এই প্লেটটা, এটা একটা প্লেট, মানে একটা 4 চৌকো প্লেট, এটা এইখানে কী করে? আমি ফুটো করে আটকে দিয়েছি। তাহলে F2 বল যদি প্রয়োগ হয়, F2 বল যদি প্রয়োগ হয়, ধরো এই তল দিয়ে, এই যে তলের এই চাকাটাকে ধরে আমি কিছু টানছি, তাহলে কী আসে? প্লেটটা তাহলে কোন দিকে ঘুরবে? প্লেটটা দেখো তো এই দিক বরাবর ঘুরে যাবে না? এই যে এই দিক বরাবর ঘুরে যাবে না? প্লেটটা তাহলে কোন দিক বরাবর ঘুরবে? এই দিক বরাবর, মানে প্লেটটা এইরকমভাবে ঘুরে যাবে না? তলাটাকে ধরে যদি আমি টানি, ঠিক আছে? তাহলে প্লেটটা কীরকম হবে? এদিক বরাবর ঘুরে যাবে, ঠিক আছে? চলো F1 এর ক্ষেত্রে তাহলে ধরো এইখানে কী করা রয়েছে? এটা ফিক্সড করাই রয়েছে, এই যেখানে ফিক্সড করা রয়েছে, তুমি প্লেটের এই তলাটা কী করছো? টানছো। তাহলে F1 এর জন্য ঘূর্ণন তাহলে কোন দিকে হবে? F1 এর জন্য ঘূর্ণনও কীরকম আসবে? এই দিক বরাবরই চলে আসবে, এই যে এদিক বরাবরই ঘুরবে। R2 কী করবে? R2 দেখো এই প্লেটটাকে ধরো তুমি ওপরের দিকে ঠেলেছো, তাহলে R2 কী করবে? R2 তাহলে এই দিক বরাবর ঘুরাবে, তাই না?
আর ধরো এই যে R1, ভালো করে এবার বুঝবে, প্লেটের এই জায়গাটা আটকানো রয়েছে আর তুমি এদিক দিয়ে ঠেলেছো, তাহলে R1টা তাহলে কোন দিকে কাজ করবে, এই দিক বরাবর কাজ করবে, ঠিক আছে। তাহলে মনে মনে তোমরা যদি এটা না বুঝতে পারো, মনে মনে কি করে নেবা, এটা একটা প্লেট বলে ধরে নেবা। প্লেট বলে ধরে নিয়ে দেখো এইগুলো যদি তুমি ঘোরাও, দেখো তুমি ইজিলি বুঝতে পেরে যাবা, ঠিক আছে। এইরকম ধরো রয়েছে, তলা দিয়ে ধরো এটাকে টানছে, তলা দিয়ে ধরো এটাকে টানা হচ্ছে, তাহলে টানলে কি আসবে, আসবে প্লেটটা এইরকমভাবে ঘুরে যাবে, এই যে প্লেটটা এইরকমভাবে ঘুরে যাবে, ঠিক আছে। তলা দিয়ে যদি টানা হয়, উপর দিয়ে যদি ঠেলা হয়, তাহলে এটা হচ্ছে কেন্দ্র, মানে এইটা হচ্ছে কিন্তু সবসময় কেন্দ্র ধরে নেওয়া হচ্ছে, এইটা কেন্দ্র, মানে এই বরাবর ফুটো করে আটকে দেওয়া হয়েছে। তাহলে ঘূর্ণনগুলো কোন দিকে হবে, F2-র জন্য দেখো ক্লকে, R2-র জন্য ক্লকে, F1-এর জন্য ক্লকে, R1-এর জন্য কি আসছে, আমাদের অ্যান্টি ক্লক চলে আসছে, ঠিক আছে। বারবার বলছি এটাকে একটা প্লেট বলে ভাবো, আর ধরে নাও যে আটকানো রয়েছে ভর কেন্দ্র, দেখো ইজিলি হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি, আমরা এখানে কি বলতে পারি, একটু আগে আমরা কি বললাম, আমরা বললাম যে ওভারঅল ভ্যালুটাকে কি করতে হবে, আমাদের ক্যালকুলেশন করতে হবে। অ্যান্টি ক্লকগুলোকে আমরা কি বলেছিলাম, পজিটিভ, আর ক্লককে আমরা কি বলবো, নেগেটিভ বলে তার করবো। এবার দেখো অ্যান্টি ক্লকে কে রয়েছে, R1 রয়েছে, তাহলে ভালো করে কিন্তু বুঝবে, R1 গুণ, ভালো করে কিন্তু বুঝবে, কার সাপেক্ষে ঘুরছে, কার সাপেক্ষে ঘুরছে, এই যে কেন্দ্রের সাপেক্ষে ঘুরছে, এটা কেন্দ্রের সাপেক্ষে ঘুরছে, আর R1টা কোন দিক বরাবর কাজ করছে, এই দিক বরাবর কাজ করছে। আমি কি বলেছি, যার সাপেক্ষে ঘুরবে আর যে বরাবর এটা কাজ করবে, ঠিক আছে, তাদের মধ্যে লম্ব দূরত্ব, এই যে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, আর ঘুরছে কার সাপেক্ষে, এই যে R1-এর সাপেক্ষে, তো লম্ব দূরত্ব কোনটা নেব, তাহলে এই কেন্দ্র থেকে এরকম আড়াআড়ি দূরত্বটা নেব না, এই যে আড়াআড়ি দূরত্ব মানে কোনটুকুনি দূরত্ব, দেখো কোনটুকুনি দূরত্ব, এইটুকুনি দূরত্ব, কোনটুকুনি দূরত্ব, এইটুকুনি দূরত্ব, আর এইটুকুনি দূরত্বকে আমরা কি বলবো, এইখান থেকে এটার দূরত্ব যদি 2s হয়, তাহলে এখান থেকে এটার দূরত্ব তাহলে কত হয়ে যাবে, s হয়ে যাবে, কত হয়ে যাবে, s। কেমন করে ক্যালকুলেশন হচ্ছে সেটা কিন্তু মাথায় ঢোকাতে হবে। তাহলে বারবার বলছি, যেটা হচ্ছে কেন্দ্র, তার সাপেক্ষে তুমি উপযুক্ত বলটাকে দেখো, দিয়ে সেই কেন্দ্র থেকে উপযুক্ত বলের দূরত্বটাকে তুমি মেজারমেন্ট করো, লম্ব দূরত্ব। চলো এটা গেল কি R1-এর সাপেক্ষে। এবার চলো মাইনাস, মাইনাস কি আসবে, বাকিগুলো দেখো R2-র সাপেক্ষে, চলো R2-র সাপেক্ষে দেখো, তাহলে R2 ইন্টু, ঠিক আছে, তাহলে R2 মানে কোনটা, এইটা হয়ে গেল R2, আর ভরকেন্দ্র কোনটা, এইটা, তাহলে এর সাপেক্ষে দূরত্ব কত আসবে, এই যে আড়াআড়ি দূরত্বটা, লম্ব দূরত্ব মানে আড়াআড়ি দূরত্বটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের এই দূরত্বটাকে বের করতে, এখান থেকে এই দূরত্বটা, তাহলে এখান থেকে এই দূরত্বটার মান কত আসছে, যে 2s-এর অর্ধেক কত চলে আসলো, আমাদের কাছে s চলে আসলো, আবার মাইনাস। দেখো এবার F2 রয়েছে, তাহলে F2-র ক্ষেত্রে কি আসবে, F2 ইন্টু, ঠিক আছে, F2 ইন্টু। এবার ভালো করে দেখো F2টা কোন বরাবর কাজ করছে, F2টা কাজ করছে এবার নিচে, আড়াআড়ি এই বরাবর কাজ করছে, তো লম্ব দূরত্ব, এখান থেকে লম্ব দূরত্ব কি আসবে, উপর নিচে আসবে। দেখো এটা যদি আমাদের কাছে F2 এই বরাবরই তো কাজ করছে, তাহলে লম্ব দূরত্ব কত আসবে, উপর থেকে নিচ অব্দি আসবে, তাই তো নাকি, উপর থেকে নিচ অব্দি আসবে। তাহলে উপর থেকে এই যে নিচ অব্দি, এই যে উপর থেকে নিচ অব্দি এই দূরত্বটাকে কি বলা হচ্ছে, h বলা হচ্ছে। তাহলে ইন্টু কত আসে, h, আবার দেখো মাইনাস, কারণ এই F1টাও এটাকে ঘোরাচ্ছে কোন দিকে, ক্লকওয়াইজেই ঘোরাচ্ছে। F1টা তারা কোন দিকে আসছে, এই দিক বরাবর আসছে, আর এখান থেকে এটার যে দূরত্বটা সেটাকে আমরা কত বললাম, h বলেই দাবি করব। তাহলে আশা করি এটা তোমরা বুঝেছো। ইকুয়ালস টু, এবার ইকুয়ালস টু কত লিখবো, ইকুয়ালস টু লিখবো 0, কারণ এখনো পর্যন্ত গাড়িটা কিন্তু পাল্টি মারেনি, ঠিক আছে, গাড়িটা কিন্তু কখনো কি হয়নি, উল্টে কিন্তু যায়নি, তাই জন্য এটাকে লিখবো কত, এটার ভ্যালু লিখবো আমরা হচ্ছে 0 লিখে দেবো। তাহলে দেখো তো এইখান থেকে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, ভালো করে বুঝবে, R1 মাইনাস R2 ইন্টু s ইকুয়ালস টু F1 প্লাস F2 ইন্টু h। দেখো এই দুটোকে ওপাশে পাঠালাম, প্লাস হয়ে গেল, আর এ পাশে রাখলাম, এটা হয়ে গেল মাইনাস, ঠিক আছে। আচ্ছা F1 প্লাস F2 দেখো একটা মান আছে, তাহলে R1 মাইনাস R2 ইন্টু s ইকুয়ালস টু mv স্কোয়ার ডিভাইডেড বাই r ইন্টু কত আসছে, h। এই যে F1 প্লাস F2 মানটা যে mv স্কোয়ার বাই r বসিয়ে দিলাম আমরা, তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি R1 মাইনাস R2 ইকুয়ালস টু mv স্কোয়ার h ডিভাইডেড বাই rs, এই যে এসটাকে আমরা এখানে তলে পাঠিয়ে দিলাম। তাহলে এটাকে আমরা কি লিখব, এটাকে আমরা তাহলে 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা R1 R2 মানটাকে বের করবো, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এসছে, কী কোশ্চেন এসছে সেটা আমি বলে দিচ্ছি। তাহলে দেখো যদি আমি 1 নম্বর সমীকরণ আর যদি 3 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণকে যদি আমি যোগ করে দিই, এই যে 1 আর 3 যদি যোগ করি, তাহলে কী আসবে দেখো তো, R2 আর R2 টার্মটা কী হয়ে যাবে, কেটে যাবে। তো এই যে যোগ করে দিলে R2 আর R2 টার্মটা কেটে গেল, তাহলে কত আসলো, R1 আর R1 যোগ করলে কত চলে আসবে, 2R1 ইকুয়ালস টু কত চলে আসলো এখানে, mg প্লাস কত আসছে, mv স্কোয়ার h ডিভাইডেড বাই কত আসছে, rs। তাহলে এখান থেকে আমি R1 এর ভ্যালু বের করে ফেলছি। দেখো তাহলে কত আসছে, mটাকে কমন নিলাম, আচ্ছা বাই 2 চলে আসবে, এই যে 2টা তলে চলে আসলো, g প্লাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভি স্কোয়ার h ডিভাইডেড বাই rs। তাহলে R1 এর মানটা তাহলে কত আসলো, R1 এর মানটা তাহলে তোমাদের এইটা চলে আসলো। সিমিলারলি তোমরা 1 থেকে 1 থেকে তোমরা যদি 3 নম্বর সমীকরণটাকে তোমরা যদি বিয়োগ করে দাও,
তাহলে কি পেয়ে যাবা তোমরা R2 এর মানটা পেয়ে যাবে। আর R2 এর মানটা কিছুই হবে না, R2 এর মানটা এখানে প্লাসের জায়গায় চলে আসবে মাইনাস। এটা তোমরা বাড়িতে ক্যালকুলেশন করে দেখতেও পারো নিজের হাতে করে। এটা হয়ে যাবে মাইনাস কত হয়ে যাবে G মাইনাস ভি স্কোয়ার এইচ ডিভাইডেড বাই কত চলে আসবে RS চলে আসবে। তাহলে R2 সমান সমান তাহলে কত আসলো m/2 ইন্টু G মাইনাস ভি স্কোয়ার এইচ ডিভাইডেড বাই কত চলে আসছে RS। তাহলে এখানে আমরা দেখো বুঝতে পারছি যে দুটো চাকা যখন পাল্টি মারবে দুটো চাকাতে কিন্তু দু রকমের কি আসবে বল প্রযুক্ত হবে। দুটো চাকাতে দু রকমের বল প্রযুক্ত হবে। বাইরের যে চাকাটা সেই চাকাটার সাপেক্ষেই তো পাল্টিটা মারবে। যখন পাল্টিটা মারবে তাহলে কি আসবে এই চাকাটা নিশ্চয়ই উঠে যাবে। তার মানে যেটা R1 যে চাকাটা রয়েছে সেই চাকাটার উপর সবসময় বেশি বল প্রয়োগ হয়। তোমাদের প্রশ্ন করেছে অনেকবারই এটা প্রশ্ন এসছে এবং সামান্যতে এসছেই যে দুটো চাকার মধ্যে কোন চাকাতে বেশি পরিমাণে বল প্রযুক্ত হয়। সবসময় মাথায় রাখবা বাইরের চাকাতে কি আসে বেশি পরিমাণে বল প্রযুক্ত হয়, ভেতরের চাকাতে কি হয় সবসময় কম পরিমাণে কি হয় এখানে বল কিন্তু প্রযুক্ত হয়। তাকে এখান থেকে আমরা দেখতেও পারলাম বাইরের চাকাটাতে বেশি আর ভেতরের চাকাটাতে কি আসলো কম। তাহলে এভাবে বুঝতেই পারলে তাহলে R1 এর মান সবসময় কি আসবে এখানে বড়, R2 এর মানটা এখানে কি আসে সবসময়তে ছোট আসছে। ঠিক আছে, তাহলে গাড়িটা এবার ধরো আমাদের উল্টে যাওয়ার জন্য উপক্রম বোধ করেছে, মানে গাড়িটা এবার কি হলো কিছুটা পাল্টি খাবে করছে। তাহলে সবসময় তো মাথায় রাখবে যে বাইরের যে চাকাটা যখন পাল্টি খায় তাহলে তো বাইরের চাকাটা সাপেক্ষে তো পাল্টিটা খাচ্ছে। তাহলে এই চাকাটা কি হলো উঠে পড়লো, কিছুটা পরিমাণে উপরের দিকে উঠে পড়লো। তাহলে যেই উপরের দিকে আমাদের উঠে পড়লো তাহলে এটার সাথে কি মাটির কোনো কন্ট্যাক্ট আছে? মাটির কোনো কন্ট্যাক্ট নেই। তাহলে আমি কি বলতে পারি তাহলে মাটির সাথে যদি কন্ট্যাক্ট না থাকে তাহলে মাটি ওর উপরে কোনো বল প্রয়োগ করবে না, ও মাটির উপরে কোনো বল প্রয়োগ করবে না। তাহলে সেক্ষেত্রে আমার R2 এর ভ্যালুটা কত হয়ে যাবে? R2 এর ভ্যালুটা কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো সেটা আমি লিখেছি গাড়িটি উল্টে যাওয়ার উপক্রম বোধ করলে R2 সমান সমান কত হয়ে যাবে? R2 সমান সমান 0 হয়ে যাবে। তাহলে R2 এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই টার্মটার ভ্যালু কত করে দেবো? আমরা 0 করে দেবো। ঠিক আছে, তাহলে এই টার্মটার ভ্যালু 0 করে দিলে দেখো m/2 আমি ওপাশে পাঠিয়ে দিলাম তাহলে 0 হয়ে গেল। G মাইনাস ভি স্কোয়ার এইচ ডিভাইডেড বাই RS তাহলে ভ্যালু হয়ে গেল 0। এখন সিম্পল ক্যালকুলেশন V ইকুয়ালস টু কত আসলে G ওপাশে গেল, RS গুণ করে দিলাম বাই কত হয়ে গেল H তার আন্ডার রুট। তাহলে বুঝতেই পারছো তাহলে এটাই হচ্ছে কি আমার কাছে সেই ম্যাক্সিমাম গতিবেগ যে গতিবেগে চললে আমাদের গাড়িটা কি হবে না উল্টে যাবে না, পাল্টি কখনো খাবে না। তাহলে আমাদের দেখতে হবে তাহলে গাড়ির কনস্ট্রাকশন আমাদেরকে এমনভাবে করতে হবে যাতে ও পাল্টি না খায় অথচ আমাদের বেশি বেগ আমরা করতে পারি। তাহলে আমাদের যদি দেখো ভি এর মান যদি আমাদেরকে বাড়াতেই হয়, ভি এর মান আমি দেখো গেলো বাড়াতে চাই, ভি এর মানের ভ্যালুটাকে বাড়াতে চাই, তাহলে কী করতে হবে? অটোমেটিক্যালি জি এর মানটাকে বাড়াতে হবে, মানে আমাদের যে অভিকর্ষ ত্বরণ সেটার মান বাড়াতে হবে, কিন্তু অভিকর্ষ ত্বরণ তো আমাদের হাতে নেই। ঠিক আছে, তাহলে সুতরাং এটা নিয়ে আমরা কোনো রকম কন্ট্রোল করতে পারবো না। আর এর মানটাই করতে বাড়াতে হবে। আর এর মান বাড়ানো মানে কি? আর এর মান বাড়ানো মানে বেশি ব্যাসার্ধ, মানে হঠাৎ করে রাস্তাটা ব্যাক দিল এরকম রাস্তা বানালে হবে না, একটু দূর দিয়ে বেঁকিয়ে রাস্তাটাকে বাঁকাতে হবে। ঠিক আছে, দূর দিয়ে রাস্তাটাকে বাঁকাতে হবে। এস এর মানটাই করতে বাড়াতে হবে। এস এর মান বাড়ানো মানে কি? গাড়িটাকে চওড়া করতে হবে, গাড়িটাকে চওড়া, লম্বা চওড়া বুঝতে পেরেছো তো? গাড়ির সামনেটা যেটা দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয় চওড়া বলা হয়। আর গাড়িকে যদি পাশ থেকে তোমরা দেখো তাহলে সেটা হচ্ছে লম্বা, ওটা না, গাড়িটাকে চওড়া করতে হবে। গাড়ির যেন দুটো চাকার মধ্যে যেন দূরত্ব, মানে বাঁ দিক ডান দিকের মধ্যে দূরত্বটা যেন কি থাকে বেশি থাকে। আর এইচ এর মানটাই করতে এইচ এর মানটাকে কমাতে হবে। তাহলে এইচ এর মান কমানো মানে কি আসে? গাড়িটা যতটা সম্ভব বেশি উচ্চতা সম্পন্ন করলে কিন্তু হবে না। গাড়ির উচ্চতা মানে গাড়ি দেখো খুব উঁচু গাড়ি এরকম করলে কিন্তু হবে না। তাহলে কি আসবে? তার ভরকেন্দ্র উপরে উঠে যাবে সবসময় নিচের দিকে। সেই জন্য তোমরা দেখবা যে গাড়ির সমস্ত কিছু যে ট্যাঙ্কি যেগুলো থাকে, তেলের ট্যাঙ্ক বা ধরো যেগুলো ইভি যেগুলো গাড়িগুলো, তার প্রত্যেকটার ক্ষেত্রে ব্যাটারি এগুলো সব কোথায় থাকে? নিচের দিকে রাখা থাকে, যাতে নিচের দিকে ভরটা বেশি হয়ে যায়। আর ভর যদি বেশি হয়ে যায় তা নিচের দিকে কী আসে? ভরকেন্দ্রটাও কী হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তা নিচের দিকে যেন ভরকেন্দ্রটা নেমে আসে। তাহলে এইচ এর মানটা কিন্তু কম হতে হবে। যেগুলো দেবে রেসিং কার, সেই রেসিং কার দেবে একটু চওড়া হয় আর একদম ছোট হয়ে থাকে, মানে ছোট মানে কি বললাম আমি এখানে? নিচের দিকে নামানো হয়ে থাকে, মানে একদম যেন মাটির সাথে যেন লেপ্টে থাকে। যেগুলো রেসিং 4 চাকার গাড়ি যেগুলো হয়ে থাকে তাহলে দেখবে সেটার ক্ষেত্রে এইচ এর ভ্যালু খুব কম হয়, এস এর ভ্যালুটা কি বড় হয়ে থাকে, সেই জন্য তারা অত সহজে কিন্তু পাল্টি খায় না। ঠিক আছে, তাহলে গাড়ি যদি পাল্টি না খায় তাহলে এই কন্ডিশনটাকে মেনটেন করতে হবে। আর এইটা হচ্ছে তার সমীকরণ, এটা হচ্ছে সর্বাধিক গতিবেগ, যে গতিবেগে গেলে গাড়িটা কী হবে না পাল্টি খাবে না। তাহলে আমরা গাড়ির তাহলে কটা কন্ডিশন নিয়ে আলোচনা করলাম? দুটো কন্ডিশন, একটা হচ্ছে কি গাড়ি পিছলাবে, আবার কি আছে গাড়ি উল্টাবে। তাহলে মনে আছে গাড়ি যদি পিছলায় তাহলে সেক্ষেত্রে তার ফর্মুলা কী হয়? তাহলে গাড়ি যদি পিছলায় সেটাকে বললাম পিছলানোকে বলা হয় স্লাইড। তোমাদের নিশ্চয়ই মনে আছে গাড়ি যদি পিছলায় তাহলে তার জন্য ফর্মুলা হয় √μ/g হয়ে থাকে। ঠিক আছে, এটা না হলে তোমাদের এই বৃত্তীয় গতির মধ্যে তোমরা দেখে নেবে। আর যদি গাড়িটা যদি উল্টানোকে কী বলে? টপলিং বলা হয়। ঠিক আছে, আমি ভিটি বলে দাবি করছি। √ওভার কথা আসবে জি ইন্টু আর ইন্টু এস ডিভাইডেড বাই কত আসলো এইচ। ঠিক আছে, মনে রাখতে হবে কিন্তু এগুলো। তাহলে গাড়ি যদি পিছলায় তাহলে তার জন্য ফর্মুলা ওটা, গাড়ি যদি উল্টানোর ইংরেজি কথা হচ্ছে টপলিং,
ঠিক আছে, টপল করা বা টপল খাওয়া, সেজন্য ওটাকে লিখলাম কত, আমরা ভিটি বলে দাবি করলাম। এবার আমরা দেখো একটা কন্ডিশন এখানে লিখেছি যে গাড়িটা পিছলাবে কিন্তু উল্টে যাবে না। দেখো কখন পিছলাবে, যদি রাস্তার মধ্যে স্লিপ যদি হয় কখন হবে, তাহলে তখনই হবে যখন ঘর্ষণ বলের মানটা কম হবে, তাই তো, তখনই হবে যখন ঘর্ষণ বলের মানটা কম হবে। তাহলে গাড়ি পিছলাবে কিন্তু উল্টে যাবে না, গাড়ি পিছলে যাচ্ছে কিন্তু উল্টে যাচ্ছে না। কখন হবে, যখন ভিএস এর মানটা লেস দ্যান কত আসবে, ভিটি হয়ে যাবে। গাড়িটা মানে আমাদের ঘর্ষণের মানটা কি আসবে, কিছুটা কম হবে। আর ঘর্ষণ রিলেটেড কোথায় রয়েছে, এটা রয়েছে, তাহলে এটার মানটা কম, এটার মানটা কি আসবে, বেশি হবে। তাহলে দেখো আমরা এখানে লিখতেই পারি রুট ওভার কত আসবে, মিউ আর জি লেস দ্যান রুট ওভার জি আর এস ডিভাইডেড বাই এইচ। তাহলে এখান থেকে রুট আমি উড়িয়ে দিলাম, দেখো এখান থেকে আর জি, এখান থেকে আর জি উড়ে যাবে। তাহলে মিউ লেস দ্যান আর জি উঠে গিয়েছে, যদি এস বাই এইচ হয় তাহলে তখনই কি আসবে, তখনই হচ্ছে গাড়িটা পিছল খাবে কিন্তু উল্টে যাবে না। তাহলে পিছলাবে কখন, যখন ঘর্ষণ বলের মানটা কি আসবে আমাদের কাছে কম হবে, ঘর্ষণ বলের মানটা কম। ঠিক আছে, এটা আর একই উল্টো কথা, পুরো উল্টো গাড়ি উল্টাবে। তাহলে উল্টাবে মানে কি, কিছু না আটকে দিয়েছে, আটকে দিলে তো আমরা হোঁচট খাই। ধরো রাস্তায় যেতে যেতে তুমি হোঁচট খেলে, কেন হোঁচট খাবা, কারণ তুমি পিছলাতে পারোনি, তাই তো, তার জন্য তুমি তো হোঁচট খাচ্ছ। তাহলে এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি ভিএস এর ভ্যালু যেটার দাম কত আসবে, ভিটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কখন কোনটা হবে এটা যেন খুব ভালো করে মাথায় থাকে। তাহলে গাড়িটা উল্টাবে মানে কি, ঘর্ষণ বলের মান এখন বেশি, তাহলে ভিএস এর মানটা তাহলে ভিটির থেকে বেশি হবে। তাহলে একই রকম ক্যালকুলেশন, সেম টু সেম ক্যালকুলেশন, মিউ ইজ গ্রেটার দেন কত চলে আসবে, এস ডিভাইডেড বাই এইচ চলে আসবে। তাহলে সেক্ষেত্রে গাড়িটা কি আসবে, উল্টে যাবে কিন্তু এটা পিছলাবে না। তাহলে গাড়িটা কখন উল্টে যাবে, পিছলাবে না, গাড়িটা কখন পিছলাবে, উল্টাবে না। আশা করি তোমরা বুঝে গিয়েছো, ঠিক আছে, আশা করি বুঝে গিয়েছো। ঠিক আছে, এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝবে। ঠিক আছে, আর এর পুরো নোট বা পিডিএফ আমি গ্রুপে তো আমি সেন্ড করেই দেবো। চলো তাহলে আমরা বলের ভ্রামক নিয়ে তাহলে পটপট করে তাহলে কতগুলো অঙ্ক করে ফেলি। দেখো একদম পুরো হালুয়া টাইপের অঙ্ক, ঠিক আছে, একদম পুরো দেখলে এখন তোমরা পটপট করে করতে পারো, মাথায় রাখবা অ্যান্টি ক্লকওয়াইজ হলে প্লাস, ক্লকওয়াইজ হলে মাইনাস, ওভারঅল যোগ করতে হবে, দিয়ে যা অ্যান্সার দেবে। আর ওরা যদি বলে দেয় যে কোনো ঘূর্ণন হবে না, তাহলে ওভারঅল ভ্যালুটাকে আমরা কত করে দেবো, 0 করে দেবো। আর যদি ওরা কিছু না বলে দেয় তাহলে দেখতে হবে ঘূর্ণন কোন দিকে হচ্ছে, যদি প্লাস হয় তাহলে অ্যান্টি ক্লক, মাইনাস হলে ক্লক। চলো কি বলেছে দেখো, 1.4 মিটার লম্বা কোনো হালকা দণ্ডের দুই প্রান্ত। আচ্ছা ডায়াগ্রাম আঁকা প্র্যাকটিস করবে, এখানে ডায়াগ্রামে করলে সব থেকে ভালো হয়। তাহলে সবার প্রথমে আমরা কি করলাম, 1.4 মিটার লম্বা, ঠিক আছে। তাহলে এটা পুরোটার যে দৈর্ঘ্য, এই যে পুরোটার যে দৈর্ঘ্য, সেটা দৈর্ঘ্যের মান কত আসছে, 1 পয়েন্ট কত আসছে আমাদের কাছে 4 মিটার চলে আসছে, 1.4 মিটার। এই হালকা দণ্ডের দুই প্রান্তে, একটা প্রান্তে আমি হলো লিখলাম আমরা হচ্ছে 2 কেজি, এই যে দেখা গেল এখানে লিখলাম আমরা হচ্ছে এটা কত, এটা হচ্ছে 2 কেজি। আর অপর প্রান্তে কত রয়েছে, অপর প্রান্তে রয়েছে আমাদের 5 কেজি। ঠিক আছে, এই যে লেখাই দেওয়া রয়েছে, তাহলে 5 কেজি। ভরা দুটি বস্তু ঝোলানো আছে, দণ্ডের কোন বিন্দুতে ঠেকা দিয়ে রাখলে দণ্ডটি অনুভূমিক অবস্থায় থাকবে। মাথায় রাখবে এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ভর যেদিকে বেশি থাকবে না সবসময় সেদিকে আমাদেরকে এগোতে হবে, মানে সেদিকে সাপেক্ষে ঘোরার চেষ্টা করে। কারণ ঘোরে কার সাপেক্ষে বলতো, ঘোরে হচ্ছে সবসময় ভর কেন্দ্রের সাপেক্ষে। আর ভর কেন্দ্র কোথায় থাকবে, যেখানে ভর বেশি থাকবে। তাহলে মাথায় রাখবা যেখানে ভর বেশি আমাদের ঠেকাটা দিতে হবে সেই দিকে গিয়ে। তাহলে আমরা যেখানে ঠেকাটা দেবো, যে বিন্দু থেকে আমি ঠেকাটা দেবো, সেই বিন্দুটা কত আসবে, যেটা বেশি ভর তার দিকে আমাদের সবসময় থাকবে। তাহলে ধরো যদি আমি এখান থেকে এটাকে ধরে নিই, এক্স যদি ধরে নিই, তাহলে এখান থেকে এইটুকুনি দূরত্ব তাহলে কত আসবে, 1.4 মাইনাস এক্স। বারবার বলছে চ্যাপ্টারগুলো কিন্তু খুব শক্ত, ঠিক আছে, যেরকমভাবে আমি পড়াচ্ছি সেরকমভাবে করো, দেখবে একদম পুরো ইজি হয়ে যাবে। এই চ্যাপ্টারের মতো সোজা চ্যাপ্টারও তোমরা আর পাবো না তখন। তাহলে দেখো আমি ধরে নিলাম এইটা হচ্ছে সেই আমাদের কাছে বিন্দু, তাহলে এই বিন্দুর সাপেক্ষে মানে এখানে আমি ফিক্সড করে দিয়েছি দণ্ডটাকে। তাহলে 2 কেজিটা কী করবে, নিচের দিকে নিশ্চয়ই টানবে, এই যে নিচের দিকে টানে দিল, তাহলে এটা কার কোন দিকে ঘুরবে, এই দিক বরাবর ঘুরবে। কোন দিক ঘুরলে দেখো অ্যান্টি ক্লক। আর 5 কেজিটাকে কোন দিকে ঘুরলো, ক্লক, তাই তো। এবার বলতে পারবে স্যার আমি 5 কেজি দিয়ে এই পাশে দিই, 2 কেজি এই পাশে দিই, কোনো অসুবিধা না, কোনো অসুবিধা না। তখন 5 কেজি করবে অ্যান্টি ক্লক আর 2 কেজি করবে কি আমাদের কাছে ক্লক, কোনো আমাদের অসুবিধা নেই। বলছে দণ্ডটি অনুভূমিক অবস্থা থাকবে, মানে ঘুরবে না। তাহলে যদি না ঘুরে তাহলে আমি কি বুঝবো, অ্যান্টি ক্লকের জন্য যা হয়েছে ক্লকের জন্য কি আসবে আমাদের কাছে সেম টু সেম আসবে। অ্যান্টি ক্লকের জন্য যা আসছে ক্লকের জন্য কি আসবে আমাদের কাছে সেম টু সেম আসবে। তাহলে দেখো অ্যান্টি ক্লকের জন্য আচ্ছা নিচের দিকে কত আসবে, নিচের দিকে কিন্তু আমরা কেজি নিয়ে কাজ করলে হবে না, বল নিয়ে কাজ করতে হবে। বল মানে কি এখানে ওজন, তাই তো। তাহলে বল মানে ওজন, 2 কেজির জন্য ওজন কত আসবে তোমরা জানো, 2 ইন্টু জি। আমরা এখানে জি এর মানটায় কত বলে ধরে নেবো, 10 বলে ধরে নেবো। তাহলে কত এসে গেল, 20 নিউটন চলে আসলো। আর এখানেও এটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে ওজনটা কাজ করবে। তাহলে 5 ইন্টু 10, তার মানে কত চলে আসলো এখানে 50 নিউটন চলে আসলো। তাহলে বলের ভ্রামক নিশ্চয়ই মনে আছে, এই যে বরাবর কাজ করছে কোন দিকে, এই নিচের দিকে কাজ করছে কত, 20। তাহলে দেখো লিখছি 20, তাই তো, ইন্টু
কত কাজ করছে ইনটু, দেখো এখান থেকে এটা দূরত্ব, এই যে এই বরাবর একদম নিচ বরাবর কাজ করছে, আর দেখো আড়াআড়ি দূরত্ব, এটাই লম্ব দূরত্ব কত এক্স। এটা কোন দিক বরাবর কাজ করেছে অ্যান্টি ক্লক, এটা কোন দিক বরাবর কাজ করছে ক্লক, তাহলে মাইনাস করে দেবো আমরা 50 ইন্টু, তাহলে কত আসবে এই যে 50 ইন্টু এখান থেকে এটার যে দূরত্ব যার সাপেক্ষে ঘুরছে তার সাপেক্ষে দূরত্ব কত 1.4 মাইনাস এক্স, যেহেতু অনুভূমিক অবস্থায় রয়েছে তাহলে ওভারঅল ভ্যালু কত দিয়ে দিল 0 দিয়ে দিল। তাহলে চলো ব্যাস আমাদের গল্প শেষ। আমাদের এবার লড়াই করতে হবে কিসের জন্য, লড়াই করতে হবে এক্স এর মান বের করার জন্য। তাহলে চলো চালাই লড়াই, তাহলে 0 0 কেটে গেল, তাহলে হয়ে গেল 2x, 5 দিয়ে 1.4কে গুণ করি তাহলে হয়ে যাবে কত 7, 5 14 70, হ্যাঁ ঠিক লিখেছি, মাইনাস এক্স, তাহলে হয়ে গেল এটা চলে আসলো, তাহলে হয়ে গেল 7x ইকুয়ালস টু 7, তাহলে x ইকুয়ালস টু কত আসে 1 মিটার। কোথা থেকে 1 মিটার, আমি দেখো এক্সটা কোথা থেকে ধরেছি, এক্সটা ধরেছি আমরা 2 কেজি ভরের বস্তু থেকে ধরেছি। কোথা থেকে ধরেছি আমরা 2 কেজি ভর, তো 2 কেজি ভরের বস্তু থেকে কত দূরে আমাকে আলম্বটা রাখতে হবে বা যে ওই বিন্দুটাকে রাখতে হবে 1 মিটার দূরত্বে বিন্দুটাকে রাখতে হবে। কোনখান থেকে কোন দিক থেকে এটা কিন্তু ইম্পর্টেন্ট। তুমি চাইলে 5 কেজির থেকে ধরতে পারতে এক্স, কিন্তু অ্যান্সার তখন আর এটা বেরোতো না। তোমরা ধরতে পারো বাড়িতে, তোমাদের এটা একটা হোমওয়ার্ক হিসেবে আমি দিচ্ছি, তাহলে তোমরা সেটা করতে পারো। তোমরা সেটা কি করতে পারো, হোমওয়ার্কটা হচ্ছে তোমরা 5 কেজি থেকে দূরত্বটাকে কী ধরে নাও এক্স, আর তোমাদের 2 কেজি থেকে দূরত্বটাকে কী ধরে নাও 1.4 মাইনাস এক্স, দেখবে অ্যান্সার কিন্তু আর এটা আসবে না, ঠিক আছে? তখন দেখবে অ্যান্সার আসবে 0.4 অ্যান্সার আসবে, ঠিক আছে? এটা কিন্তু একটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে কিন্তু থাকলো, তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করতেই পারো, ঠিক আছে? বিভিন্ন ওয়েতে তো আসতেই পারে না, কোনো অসুবিধা নেই কিন্তু। তাহলে চলো আরেকটা আমরা অঙ্ক করি, একটু এটা কমপ্লিকেটেড অঙ্ক করবো। প্রথমটা তো একদম হালুয়া টাইপ, সেকেন্ডটা হচ্ছে যে একটুখানি মাথা খাটাতে হবে। চলো, 1 মিটার লম্বা একটা দৃঢ় বস্তু দুটি সুতোর সাহায্যে অনুভূমিকভাবে ঝোলানো রয়েছে। এই যে এটা একটা এটা একটা বস্তু রয়েছে, এটা একটা দৃঢ় বস্তু, মানে যেটাকে ছাদ বলছি, তার সাপেক্ষে কী করা হয়েছে, এই যে দুটো সুতোর সাহায্যে অনুভূমিকভাবে ঝোলানো রয়েছে। দণ্ডটির ভর এম, এই যে গোটা যে দণ্ডটা যেটা রয়েছে তার ভরের মান বলে দিয়েছে এম। এ বিন্দু থেকে 75 সেন্টিমিটার দূরে একটা বস্তুকে ঝোলানো রয়েছে, তার ভর আবার কত আসছে 2m, ঠিক আছে? এ প্রান্তে লাগানো সুতোর টান কত, এই যে এ প্রান্তে যেটা সুতো যেটা রয়েছে তার টান কত। তাহলে দেখো এখানে কটা সুতো রয়েছে, দুটো সুতো রয়েছে, ডায়াগ্রামটা তোমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমি এটা আঁকিনি, মানে যেখান থেকে আমি নিয়েছি সেখান থেকে আমি এঁকে নিয়েছি, ওরা ডায়াগ্রাম দিয়েই দিয়েছিল। তাহলে এটাকে আমি ধরে নিলাম, ধরো তোমাদের কাছে T1 বলে ধরে নিলাম, আর এটাকে আমি ধরে নিলাম কত T2, কারণ দুটো সুতো, তাহলে দুটো আলাদা আলাদা সুতো মানে আলাদা আলাদা টান, নিউটনের ক্ষেত্রে আমি করিয়ে এসেছি। আচ্ছা, এখানে তোমাদের একটা জটিলতা চলে আসছে, এখানে দেখো ঝোলানো রয়েছে আর দণ্ডটারও ভর তোমাদেরকে বলে দিয়েছে। তাহলে দণ্ডটার ভর আমি আগের দিকে আলোচনা করেছিলাম, দণ্ডের যে পুরো ভর সেটা কোথা থেকে কাজ করে, সেটা হচ্ছে ভর কেন্দ্র থেকে কাজ করে। এবং তাহলে ভর কেন্দ্র তাহলে কি আছে, মধ্যবিন্দু, পুরোটা হচ্ছে যে কত 1 মিটার, মানে 100 সেন্টিমিটার লম্বা। তাহলে দণ্ডের ভরটা কোথা থেকে কাজ করছে, যে নিচে কাজ করছে, তাহলে এটাকে আমরা কত বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে যে mg বলে দাবি করলাম। দেখে নিতে হবে কোথায় কোথায় কী কী ভর কাজ করছে, ঠিক আছে? আমাকে জানতে চেয়েছে এ প্রান্তে লাগানো সুতোর টান, এই যে T1 এর মানটাকে বের করতে হবে। তাহলে দেখো যদি আমি এইখানে দেখতে পাচ্ছি যে একটা বল ওপরে কাজ করছে, এই বলটা ওপরে কাজ করছে, এখানে 2mটা কোন দিকে কাজ করবে, 2mটাও নিচের দিকে কাজ করবে নিশ্চয়ই, কারণ এটাও নিচের দিকে 2mg হয়ে যাবে, এই যে 2mg হয়ে গেল। মাথা ঢুকেছে তো নাকি? তাহলে এই জিনিসগুলো আমরা এখানে কী করলো, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি, মাথা ঢুকলো। চলো এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রেও একই জিনিস, কি আমাদের এখানে কিছু বলে দেয়নি, মানে এটা অনুভূমিকভাবেই রয়েছে, বলেও দিয়েছে অনুভূমিকভাবে রয়েছে, তাহলে এখানে কোনো ঘূর্ণন তৈরি হয়নি। আর ঘূর্ণন তৈরি না হওয়া মানে কি, মোট বলের ভ্রামকের মান কত আসবে 0। তাহলে এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার এখানে তো কার সাপেক্ষে ঘুরবে, আগের বার তো না কোনো একটা জিনিসের সাপেক্ষে ফিক্স করে দিয়েছিলাম, আলোক একটা আমরা ধরে নিয়েছিলাম, এখানে কোথা থেকে ধরবো? তাহলে তোমাদের সুবিধার জন্য বলি, তোমরা যে কোনো জায়গাতে তোমরা আলম্বটাকে ধরতেই পারো, যে কোনো বিন্দুর সাপেক্ষে ও ঘুরছে বলে তোমরা ধরে নিতেই পারো। কিন্তু আমি বলবো যে যত তোমরা অঙ্ক করবো, অঙ্ক করতে করতে ধীরে ধীরে বুঝে যাবা যে কার সাপেক্ষে ধরলে আমাদের ক্যালকুলেশনটা সোজা হবে। এখানে তুমি যার সাপেক্ষে খুশি ধরতেই পারো, এর সাপেক্ষে ঘুরছে, তুমি ধরতে পারো যে 50-এর সাপেক্ষে ঘুরছে, ধরতে পারো যে 75-এর সাপেক্ষে ঘুরছে, ধরতে পারো যে বি এর সাপেক্ষে ঘুরছে, ধরতে পারো যে এর সাপেক্ষে ঘুরছে। এখানে আমাদেরকে জানতে চেয়েছে অ্যান্সার এর সাপেক্ষে আমাদের টানের মানটা কত। আমি ধরে নিলাম পুরো দণ্ডটা কার সাপেক্ষে ঘুরছে, বি বিন্দুর সাপেক্ষে ঘুরছে। কার সাপেক্ষে ঘুরছে মানে আমি বি বিন্দুটাকে আমি ফিক্স করে দিলাম, মানে পুরো দণ্ডটা যেটা রয়েছে সেখানে আমি বি বিন্দুটাকে কী করেছি, ফিক্স করে দিয়েছি। যা ঘোরাঘুরি করবে বি বিন্দুর সাপেক্ষেই ঘুরবে। বারবার বলছো, এটা অঙ্ক করতে করতে তোমরা কিন্তু ধীরে ধীরে বুঝে যাবা। তোমরা যে কোনো বিন্দুর সাপেক্ষে কিন্তু বস্তুটাকে কী করতে পারো, ঘোরাতে কিন্তু পারো, কিন্তু কোন বিন্দুর সাপেক্ষে ধরলে তোমাদের ক্যালকুলেশন সুবিধা হবে এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস আর তোমাদের যত তোমরা ভালো করে থিওরি পড়বে তার উপর ডিপেন্ড করবে। আমি ধরলাম এখানে কোন বিন্দুর সাপেক্ষে ঘুরবে, এটা বি বিন্দুর সাপেক্ষে ঘুরবে, ঠিক আছে, হোক ঘুরুক। তাহলে দেখো বি বিন্দুটাকে আমি ফিক্স করে দিয়েছি, মানে এই বিন্দুটা আর ঘোরাঘুরি করবে না।
যা হবে এই বিন্দু সাপেক্ষে, মানে এইরকম এরকম 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 করে ঘুরবে, বুঝতে পেরেছো? তার মানে বি বিন্দুটা আর কিন্তু কোনো রকম ঘোরাঘুরির মধ্যে নেই। তাহলে দেখো বি বিন্দুর সাপেক্ষে T1 কোন দিকে কাজ করছে? ওপরের দিকে। তাহলে এটা কোন দিকে ঘোরাবে? তাহলে এটাকে ওপরের দিকে ঘোরাবে, কারণ দণ্ডটাকে ওপরের দিকে নিয়ে যাবে, তাই তো? এমজিটা কি করবে? নিচের দিকে টানছে, তাই নিচের দিকে টানলে দণ্ডটা কোন দিকে নেমে আসবে? নিচের দিকে নেমে আসার চেষ্টা করবে। 2mg নিচের দিকে টানছে, বারবার বলছে বি বিন্দুর সাপেক্ষে সব কিছু হচ্ছে, এটা নিচের দিকে টানবে। আর T2টা কোন দিকে টানার চেষ্টা করছে? ওপরের দিকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে T2টা তো কোথায় রয়েছে? বি বিন্দুতেই রয়েছে, আর বি বিন্দু ফিক্স হয়ে গেছে। তাহলে বি বিন্দুকে টেনে কি আর তুলতে পারবে? পারবে না। তাহলে T2র জন্য যে বলের ভ্রামকটা হচ্ছে সেটা শূন্য, কারণ T2তে টেনে তো কিছু তুলতেও পারবে না বা নামাতেও পারবে না, কারণ T2টাতে কি হয়ে গেছে? বি বিন্দুটা ফিক্স হয়ে গেছে, আটকে গিয়েছে। ঠিক আছে, ব্যাস গল্প শেষ, ফিনিশ, একদম পুরো হালুয়া টাইপ কোশ্চেন। চলো T1 থেকে দেখো দূরত্ব কত বি বিন্দুর? এটা যেহেতু ক্লকওয়াইজ, তাহলে আমরা কি দেবো? মাইনাস সাইন। চলো দিয়ে দিই T1 ইন্টু এই যে T1 থেকে বি বিন্দুর দূরত্ব, ব্যাস কিচ্ছু নেই আর অঙ্কের মধ্যে। 100। বলতো যে স্যার এখানে আমরা এসআই সিস্টেম ইউজ করবো না সিজিএস সিস্টেম ইউজ করবো? তোমরা যে সিস্টেম চাও সেই সিস্টেম ইউজ করতে পারো, কিন্তু একটা অঙ্কে একটাই সিস্টেম। আমি পুরো অঙ্কেটার জন্য দেখো সেন্টিমিটারে সব ইউজ করছি, তাতে কিন্তু কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। এমজিটা দেখো কীরকম আসে? অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে, তাহলে দেবো প্লাস এমজি ইন্টু, এইবার দেখো এমজি থেকে দূরত্ব বি বিন্দু, এটা 50-এ ছিল, এটা 100-তে মার্কিং হয়েছে, তাহলে কত আসে? 50। আবার প্লাস কত আসে? 2mg ইন্টু কত আসবে? এখান থেকে দেখো এইটুকুনি দূরত্ব কত আসে? 25 ইকুয়ালস টু কত চলে আসছে? 0 চলে আসছে। ব্যাস একদম ঝামেলা কমপ্লিট। তাহলে কি করা যাবে? আর কিছু করার নেই। চলো তাহলে T1 ইন্টু 100 ওপাশে চলে গেল, তাহলে কত আসলো? mg ইন্টু 50 প্লাস 2mg ইন্টু 25। বলতে হবে স্যার কী করলেন? কিছুই না, ওপাশে পাঠালাম, মাইনাস থাকলো, মাইনাস 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 সব কেটে দিলাম। তাহলে দিলাম কেটে, চলো T1 গুণ 100 ইকুয়ালস টু mg গুণ 50 মানে কত আসে? 50 mg। আর এপাশেও দেখো 25 গুণ 2 মানে কত আসে? 50 mg। তাহলে কত চলে আসলো? T1 ইন্টু 100 ইকুয়ালস টু 100 mg। 100 আর 100 মনের সঙ্গে কেটে দিলাম, T1 ইকুয়ালস টু mg। তাহলে এ বিন্দুতে সুতোর টান তাহলে কত আসবে? এই বিন্দুতে সুতোর টান চলে আসবে mg। সিমিলারলি তোমরা T2র মানও বের করতে পারো। T2র মান বের করতে গেলে তোমাদের ধরে নিতে হবে T1টা ফিক্স রয়েছে, এখানে তোমরা ফিক্স করে দেবা। তাহলে তখন T2টা কোন দিকে করবে? অ্যান্টি ক্লক। এইবার দেখো কীরকম গোলামেলা করবে। এ বিন্দুটা ফিক্স আর বি বিন্দু কিন্তু আর ফিক্স না, তাহলে তখন mg এটাকে কোন দিকে টানবে? এটাকে দেখো ক্লক। 2mg কোন দিকে টানবে? এটাকে দেখো ক্লক। তাহলে তোমাদের হোমওয়ার্ক এটা, তোমরা এটা হোমওয়ার্ক হিসাবে নিতে পারো যে T2র মানটা কত হবে। তোমরা এটা হোমওয়ার্ক হিসাবে নিতে পারো T2র মানটা কত আসবে। তাহলে T2র মান বের করতে গেলে আমি কাকে ফিক্স করতে বলেছি? আমি সবসময় তো বলেছি হচ্ছে যে তোমরা T1টাকে ফিক্স করে নেবে, মানে এই বিন্দুটাতে তোমরা ফিক্স করে নেবে। আর কীভাবে ডায়াগ্রাম ড্র করতে হবে তোমাদেরকে তো শিখিয়ে দিলাম, আশা করি এরপর আর তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো নোট আকারে দিয়েছি। তাহলে আমরা দেখলাম যে ক্লকওয়াইজে যদি মোমেন্ট মানে হচ্ছে বলের ভ্রামক, তাহলে ক্লকওয়াইজে হলে নেগেটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে কী আসবে? পজিটিভ। কিন্তু বল হিসাবে কী আসবে? মানে ধরো দুটো বল একই দিকে কাজ করছে, তাহলে সবসময় তো জানবো যে লব্ধি বলের মান কী হয়? যোগ হয়, এটা বেসিক জিনিস। আর দুটো বল যদি উল্টো দিকে আসে তাহলে লব্ধি বলের মান কী হয়ে যাবে? লব্ধি বলের মান হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। তা দুটো বল যদি একই দিকে কাজ করে তাহলে সেক্ষেত্রে লব্ধি বলের মান যোগ হবে, আর দুটো বল যদি বিপরীত দিকে কাজ করে তাহলে লব্ধি বলের মান কী হয়ে যাবে? তোমাদের বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা জানো, আর এটা নিয়ে কোনো সেরকম বেশি আলোচনা করছিও না। এটা দিয়েছে পরীক্ষাতে, দুটো একই দিকে সমান্তরাল বল, তাহলে তাদের লব্ধি বলের মান কী হয়? যোগফলের সাথে সমান, আর বিপরীত দিকে হলে বিয়োগফলের সাথে সমান। এটা ভেক্টরে তোমাদেরকে করিয়েওছি। এইবার তোমাদের দেখো একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? কিন্তু খুব সোজা জিনিস, সেটা হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে কি? ধরো কোনো একটা বস্তু একদম বসে আছে তো বসে রয়েছে, থ্যাবড়া গোপালের মতো বসে রয়েছে, চলছে তো চলছেই, তার মধ্যে কোনো ত্বরণ নেই, মানে সমান গতিতে চলে যাচ্ছে। ঠিক আছে, অথবা ও ঘুরছে। কীরকমভাবে ঘুরছে? সমবৃত্তীয় গতিতে ঘুরছে। তাহলে সমস্ত কিছুর ক্ষেত্রে ধরে নেওয়া হয় বস্তুটার উপরে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করাই হয়নি। ঠিক আছে, বাইরে থেকে কোনো রকম বল প্রয়োগ করা হয়নি, কারণ তোমরা পড়েছো বাইরে থেকে যদি বল প্রয়োগ না করে তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমগতিতে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে এই জিনিসগুলোকেই বলা হয় সাম্যাবস্থা। যখন কোনো বস্তুর বাইরে থেকে বল প্রয়োগ করা হবে না তখনই কী হয়? সেটার ক্ষেত্রে সাম্যাবস্থা। বা বল প্রয়োগ করা হয়েছে, ওভারঅল বলের মান কত? সেক্ষেত্রে শূন্য।
তাহলে তার জন্য তিনটে কন্ডিশন আসতে পারে, দেখো সেটা লিখেছি। কোনো বস্তু স্থির অবস্থায় থাকতে পারে, সমবেগে গতিশীল অবস্থায় থাকতে পারে, সমকৌণিক বেগে গতিশীল অবস্থায় থাকতে পারে, অথবা সমবেগও রয়েছে সমকৌণিক বেগও রয়েছে। তাহলে সেটাকেই আমরা কি বলবো তখন সাম্যাবস্থা। তাহলে কতগুলো কন্ডিশনে সাম্যাবস্থা হতে পারে? এই চারটে কন্ডিশনে, তিনটে কন্ডিশন বলেছিলাম, ওটা ভুল হয়েছিল। চারটে কন্ডিশনে কি আসবে? আমাদের সাম্যাবস্থাটাকে আমরা অ্যাচিভ করতে পারি। কখন কখন? যদি থ্যাবড়া গোপালের মধ্যে স্থির হয়ে থাকলো, সমগতিতে চলতে থাকলো, কৌণিক বেগ নিয়ে চলতে থাকলো, অথবা সমবেগ আর সমকৌণিক বেগ দুটোই ওর কাছে রয়েছে, তখনই সেটাকে বলবো সাম্যাবস্থা। মানে ত্বরণ যদি না থাকে তাহলে সেটা হচ্ছে সাম্যাবস্থা। তাহলে ওই যে থ্যাবড়া গোপালের মধ্যে স্থির হয়ে যদি থাকে তাহলে সেটাকে বলবো স্থিতি বা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বলবো। আর যদি সেটা গতিশীল হয়, সমবেগ সমকৌণিক বেগ, সমবেগ প্লাস সমকৌণিক বেগ, তখন সেটাকে বলবো ডাইনামিক ইকুইলিব্রিয়াম, বা যেটাকে বলবো কি আমরা গতিশীল সাম্যাবস্থা। গতিশীল সাম্যাবস্থা হবে দু রকমের। কী কী হতে পারে এখন বস্তুর গতি? দু রকমের, একটা রৈখিক গতি হতে পারে, আর একটা কী হতে পারে? ঘূর্ণন গতি হতে পারে। রৈখিক গতির ক্ষেত্রে সেটাকে আমরা বলবো ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম, আর ঘূর্ণন গতিকে আমরা কি বলবো? আমরা রোটেশনাল ইকুইলিব্রিয়াম বলবো, ঘূর্ণন। ঠিক আছে? তাহলে দেখো সাম্যাবস্থার আমরা শর্ত দিয়েছি, এগুলো খুব ইজি জিনিস, এগুলো আগেও তোমরা করেছো, ভেক্টর দিয়েই করতে হবে। তাহলে সাম্যাবস্থার ক্ষেত্রে যদি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম যদি তাকে অ্যাচিভ করতে, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মানে থেবড়িয়ে বসে রয়েছে, না ওর মধ্যে কোনো রৈখিক গতি তৈরি হচ্ছে, না কোনো ঘূর্ণন গতি। আর তোমাদেরকে দেখো বলেইছিলাম রৈখিক গতি তৈরি করে প্রযুক্ত বল, আর ঘূর্ণন গতি কে তৈরি করে? বলের ভ্রামক। তাহলে তার উপরে মোট প্রযুক্ত বলের মানও কত আসবে? 0। মোট প্রযুক্ত বলের মানও, প্রযুক্ত বলের ভ্রামকের মানও কত আসবে? 0। কিন্তু বল কী রাশি? ভেক্টর রাশি, তাহলে এখানে ক্যালকুলেশন সব ভেক্টর আকারে করতে হবে। আর ডাইনামিক ইকুইলিব্রিয়াম বা যেটাকে আমরা বলছি গতিশীল সাম্যাবস্থা, তারও দুটো টাইপ হতে পারে, যেটা আমি বললাম ট্রান্সলেশন মানে রৈখিক, আর রোটেশনাল মানে কি আসে আমাদের কাছে? কৌণিক। তাহলে ট্রান্সলেশন কখন ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করবে? যখন তার উপরে কোনো বল প্রযুক্ত হবে না। আর রোটেশনাল ইকুইলিব্রিয়াম কখন অ্যাচিভ করবে? যখন তার উপরে কোনো রকমভাবে টর্ক এখনই না, বলের ভ্রামক প্রযুক্ত হবে না। তাহলে মাথায় রাখবে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম দুটো হলে তবে গিয়ে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম হবে। আর যদি ডাইনামিক ইকুইলিব্রিয়ামে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম মানে কোনো রৈখিক গতি তৈরি হচ্ছে না, তাহলে সামেশন ওভার এফআই ইকুয়ালস টু 0। রোটেশনাল ইকুইলিব্রিয়াম কোনো ঘূর্ণন গতি তৈরি হচ্ছে না, সামেশন ওভার জিআই ইকুয়ালস টু কত আসবে? 0। এবার বলতে পারছি স্যার আমরা এই সামেশন করবো কী করে? তা করার জন্য তোমাদের নিয়ম অতীত জন্ম আমি করিয়ে দিয়েছি, ভেক্টরের মধ্যে তোমাদের ডিটেলসে করে দিয়েছি, এখানে দেখবে শুধু লিখে দিয়েছি যে ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা বলগুলোকে যোগ করতে পারি, সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা বলগুলোকে যোগ করতে পারি। ঠিক আছে? এই জিনিস তো তোমরা জানো যে দুটো ভেক্টরের যোগফল তৃতীয় ভেক্টরের সাথে এখানে কি হয়? সমান হয়ে যায়। ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত সামান্তরিকের ক্ষেত্রে দুটো বাহু যেটা নেওয়া হবে, তার মধ্যবর্তী যে কর্ণ সেটা কী করবে? তার লব্ধির মান এবং কী করবে? তার দিকটাকে নির্দেশ করবে। এছাড়াও আরও যে সমস্ত নিয়ম রয়েছে সেই নিয়ম নিয়েও আমাদেরকে আলোচনা করতে হবে। আরও নিয়মের মধ্যে কী রয়েছে? আরও নিয়মের মধ্যে রয়েছে তোমাদের বহুভুজ সূত্র রয়েছে, যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু হয়ে যাবে ই। এছাড়া লম্ব উপাংশ বিভাজন সূত্র তোমাদের শিখিয়েছিলাম, যে বিভিন্ন ভেক্টর যদি থাকে, বিভিন্ন অ্যাঙ্গেল যদি করে থাকে, তাহলে তার এক্স কম্পোনেন্ট কী করে বের করতে হয়? কস দিয়ে বের করতে হয়। ওয়াই কম্পোনেন্টগুলো কী করে বের করতে হয়? সাইন দিয়ে বের করতে হয়। তাহলে এইরকমভাবে আমরা কী করতে পারি? আমরা একাধিক ভেক্টরে কিন্তু যোগ করতে পারি, সেগুলো আমরা ভেক্টরের মধ্যে কিন্তু ভালোভাবে সেটা শিখে এসেছি। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে আমি অঙ্ক করবো কী করে? আমাদের তো ওইসব শিখলে হবে না, আমাদের অঙ্ক করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন আমরা করবো কী করে? তাহলে সেটাই দেখো আমাদের লেখা হয়েছে গাণিতিক সমস্যার সমাধান, মানে সাম্যাবস্থা সংক্রান্ত যে গাণিতিক সমস্যা যেগুলো আসবে সেগুলো আমরা সমাধান করবো কী করে। তাহলে সেগুলোর জন্য সবার প্রথমে আমরা সবথেকে মিনিমাম কখন একটা বস্তু সাম্যাবস্থা থাকতে পারে? এ একদিকে টানলো, ও আর একদিকে টানলো, দড়ি টানাটানি খেলা, তাহলে তখন সাম্যাবস্থা হতে পারে যখন দুদিকের বলের মানটা কী আসবে? সমান হবে, কিন্তু কোন দিকে যাবে? পরস্পরের বিপরীত দিকে যদি যায়। এই দেখো সেটা লিখেছি, দুটো বলের জন্য কী করে সাম্যাবস্থা অ্যাচিভ করতে পারবো? F1 এবং F2 বলের মান কী আসবে? সমান হবে, তারা কোন দিকে কাজ করবে? বিপরীত দিকে। এই যে F1 ইকুয়ালস টু F2, কিন্তু ভেক্টর আকারে লিখলে F1 ভেক্টর ইকুয়ালস টু কত আসবে? মাইনাস F2 ভেক্টর চলে আসবে। ঠিক আছে? মান হিসাবে তারা সমান, ভেক্টর হিসাবে তারা সমান, কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তিনটি বলের জন্য কী করে সাম্যাবস্থা অ্যাচিভ করা যায়? প্রথম কথা হচ্ছে তিনটে বলকে না একই তলে থাকতেই হবে। দুটো বল এক তলে রয়েছে, আরেকটা বল আরেকটা তলে রয়েছে, এরকম থাকলে কখনো সাম্যাবস্থা আমরা অ্যাচিভ করতে পারবোই না। ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে কি, যে কোনো দুটি বলের যে যোগফল সেটা 3 নম্বর বলের সাথে কী হবে? সমানও হতে হবে, আবার বিপরীতমুখীও হতে হবে, তবে গেলেই আমরা কী করতে পারবো? সাম্যাবস্থা অ্যাচিভ করতে পারবো। আর এক্ষেত্রে যে দুটো বলের যে যোগফলটা সেটা আমরা কী করে বিচার করব? সেটা কী করে আমরা হিসাব করবো? সেটা আইদার ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র রয়েছে। এবার হতেই পারে যে একটা সিস্টেমের ক্ষেত্রে 3-এর বেশি বল নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে, তাহলে তখন আমাদের কি করতে হবে? তখনও সেই প্রত্যেকটা বলকে একই তলে আমাদের কাজ করতেই হবে। ওভারঅল যে বলটা যেটা তৈরি হবে একটা বলকে ছেড়ে দিয়ে, মানে দেখা গেলো যে 5টা বল দেখা গেলো রয়েছে, তাহলে 4টে বলের যোগফল যেন 5 নম্বর বলের সাথে কী আসে? সমান, কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত চলে আসে। ঠিক আছে? বুঝতে পারলে? যতগুলো থাকবে তার মধ্যে সবকটা বলের যোগফল যেন কী আসে? লাস্টের যে ভেক্টরটা আসবে তার সাথে যেন সমান, কিন্তু কীরকম আসবে? যেন বিপরীত চিহ্ন যুক্ত হয় বা বিপরীতমুখী হয়, তবে গেলে সাম্যাবস্থা। ঠিক আছে? কারণ ওভারঅলটাকে ও একা ক্যান্সেল করে দিচ্ছে। আর মাথায় রাখবা, যে বল
পুরো ওভারঅল বলটাকে ক্যান্সেল করে। এই যে বললাম না 5 জনের মধ্যে 4 জন একদিকে 1 জন আর একদিকে, তাহলে ওই বলটা যদি না থাকতো তাহলে সমস্যা বিঘ্নিত হয়ে যেত। কারণ ওই ধরো 5 জন আমার কাছে রয়েছে, 5 জন আমার কাছে রয়েছে, 5 জনের মধ্যে কতজন একদিকে, 4 জন একদিকে আর 1 জন উল্টো দিকে, ঠিক আছে। এই 4 জনকে ক্যান্সেল করাচ্ছে কি একা, 1 জন ক্যান্সেল করাচ্ছে, ঠিক আছে। তাহলে এই 1 জনের যে বলের যে মান এটাকে বলা হয় সাম্যক, এটাকে কি বলা হবে, সাম্যক, ঠিক আছে। এ যদি না থাকতো তাহলে সাম্যাবস্থাটাকে আমরা অ্যাচিভ করতে পারতাম না, এটাকে কি বলা হয়, সাম্যক বলা হয়। তাহলে যে বল সাম্যাবস্থাকে অ্যাচিভ করতে হেল্প করে সেই বলটাকে আমরা কি বল বলে দাবি করব, সাম্যক বল বলে দাবি করব। এবার দেখা গেলো তোমাদের বলতে পারো স্যার আমাদের বহুভুজ সূত্র করতে না আমাদের কষ্ট হয়, কারণ অনেক কটা বলের যোগফল একমাত্র বহুভুজ সূত্র দিয়ে করা যায়, কিছুই না। তাহলে তোমাদের জন্য আরও দুটো স্পেশাল জিনিস নিয়ে এসেছি। এক হচ্ছে উপাংশ বিভাজন। এই যে দেখো উপাংশ যে বিভাজন আমরা করেছি, এর এক্স কম্পোনেন্টটাকেও তোমরা 0 করে দেবা, ওয়াই কম্পোনেন্টটাকেও 0 করে দেবা, মানে এক্স বরাবরও কোনো কিছু কাজ করছে না, ওয়াই বরাবরও কোনো কিছু কাজ করছে না, বুঝতে পারলে তো। তাহলে px মানে যেটাকে এক্স কম্পোনেন্ট অনুভূমিক যে সমস্ত উপাংশ তার মোট মানও কত আসবে 0, আর ওয়াই বরাবর মোট মানও 0 আসবে, তার ওভারঅল মানও কত আসবে 0 আসবে। সেই জন্য এটা হচ্ছে একটা খুব ট্রিকি, এটা একটা খুব ভালো নিয়ম আর একটা স্পেশাল মেথড, ভেরি ভেরি স্পেশাল মেথড। এটাকে বলে ল্যামির উপপাদ্য বলা হয়, ঠিক আছে। ল্যামির উপপাদ্য কিন্তু পরীক্ষায় এসছে, আগে প্রমাণ হিসাবেও আসতে, এখন তার প্রমাণ হিসাবে আসবে না, কিন্তু আসতেই পারে। তোমাদের ল্যামির উপপাদ্যটা কি, ল্যামির উপপাদ্যটা হচ্ছে তোমরা ধরো একটা মানে 3টে বল নিয়ে বা 4টে বল যাই কিছু হয়ে যাবে, মানে জেনারেলি 3টে বল নিয়ে কাজ করতে হয় ল্যামির উপপাদ্যের ক্ষেত্রে। 3টে বল একটা সাম্যাবস্থা অ্যাচিভ করেছে, তাহলে দেখো এ বলের উল্টো দিকের অ্যাঙ্গেলের তুমি সাইন নাও a বাই সাইন আলফা, বি বলের উল্টো দিকের তুমি সাইন নাও, সাইন মানে হচ্ছে যে চিহ্ন না কিন্তু সাইন ফাংশন, বি বাই সাইন বিটা, সি বলের উল্টো দিকেরটা নাও তোমরা সাইন গামা। তাহলে 3টেই সবসময় কি আসবে, এই 3টেই সবসময়তে সমান আসবে। ল্যামির উপপাদ্য আমরা তখনই একমাত্র অ্যাপ্লাই করতে পারবো যখন সাম্যাবস্থা আমাদের অ্যাচিভ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু ল্যামির উপপাদ্যকে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে। তাহলে ল্যামির উপপাদ্যটা বুঝেছো, যে কোনো বল তার উল্টো দিকের অ্যাঙ্গেল তার সাইনের ভ্যালু, এদের দুজনের যে অনুপাত, এই অনুপাতের মান কি আসবে, সর্বদা সমান চলে আসবে। তাহলে এগুলো গেল সাম্যাবস্থা অ্যাচিভ করার জন্য। এখানে দেখো সব কিছু বল নিয়ে কাজ করছে, এগুলো সব রৈখিক সাম্যাবস্থা। আর তোমাদের যদি বলে দেখো ঘূর্ণন সাম্যাবস্থা অ্যাচিভ করতে হবে, তাহলে কি ওই একই কথা, ঘূর্ণন সাম্যাবস্থায় তো বলের ভ্রামক, আর বলের ভ্রামক হচ্ছে দুটো টাইপেরই হয়, একটা ক্লকওয়াইজ একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ মুভমেন্ট মানে ক্লকওয়াইজ বলের ভ্রামক সমান সমান অ্যান্টি ক্লকওয়াইজ বলের ভ্রামক হতে হবে। তাকে এখানে আমি দিয়েও দিয়েছি, এই যে m1g ইন্টু x1 ইকুয়ালস টু m2g ইন্টু কথা সে x2, কারণ এটার সাপেক্ষে ঘুরছে, এইটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে উল্টো দিকে ঘুরছে, এই বিন্দুর সাপেক্ষে এটা নিচের দিকে নামানোর চেষ্টা করবে, এটা এইদিকে নিচের দিকে, কিন্তু এটার জন্য ঘুরবে অ্যান্টি ক্লকে, এটার জন্য ঘুরবে ক্লকে। এই ডায়াগ্রামটা তোমাদের খুব ভালো করে কী করতে হবে, মুখস্থ কিন্তু রাখতে হবে। তাহলে আশা করি সাম্যাবস্থাতে তোমাদের কী করে অঙ্ক করতে হবে তার জন্য যে বেসিক যে নলেজ সেটা তোমরা পেয়েছো। তাহলে চলো আমরা কতগুলো তাহলে এবার অঙ্ক করে ফেলি। তাহলে দেখো আমাদের প্রথম অঙ্কটাই কী দেওয়া রয়েছে, দেখো কতটা একদম পুরো দেখে মনে হবে বিশাল শক্ত। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা অনেকবার এসছে, এমসিকিউ হিসাবেও এসছে, ঠিক আছে। অঙ্কটা চাইলে তোমরা মুখস্থ করতে পারো বা বুঝতেও পারো, ঠিক আছে, বোঝাটাই ভালো, ঠিক আছে। এরকম টাইপের তো অঙ্ক আসে। একটি বিন্দুতে ক্রিয়ারত 3টে বল পি রুট টু পি সাম্যাবস্থায় রয়েছে, এদের প্রত্যেকের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। মাথায় রাখবা 3টে বল যদি সাম্যাবস্থা অ্যাচিভ করে, 3টে বল যদি সাম্যাবস্থা অ্যাচিভ করে তখন তারা একটা ত্রিভুজ তৈরি করে ফেলে, কারণ একটা বদ্ধ ত্রিভুজেরই মোট মান কত হয়ে থাকে, সবসময় 0 হয়। আর সাম্যাবস্থার ক্ষেত্রে মোট বলের মানও কত শিখেছি, তোমাদেরকে 0ই শিখেছি। তাহলে সবার প্রথমে তোমরা একটা ত্রিভুজ এঁকে ফেলবে, ঠিক আছে। আমি এটা জানি কীরকম ত্রিভুজ হবে সেই জন্য আমি আঁকছি, তোমরাও আস্তে আস্তে প্র্যাকটিস করলে এটা বুঝে যাবা। তাহলে এটাকে আমি ধরলাম কত, পি ভেক্টর, এটাকে ধরবো কত আমি পি ভেক্টর, এটাকে ধরবো কত পি এই রুট টু পি। বলতে যে স্যার এটা কী আঁকলেন, এটা এদিকে আঁকলেন কারণ আমরা জানি উল্টো দিকে হয় না, কি বলেছে সাম্যাবস্থা মানে হচ্ছে যে ওভারঅল মানটা আসবে তোমার 0, পি রুট টু পি, এগুলোকে সব যদি যোগ করা যায় তাহলে অ্যান্সার দিয়ে দেবে কত, অ্যান্সার দিয়ে দেবে তোমাকে 0 দেবে। তার মানে এটা বদ্ধ ত্রিভুজ হতে হবে আর একই দিকে হতে হবে। বারবার বলছি সাম্যাবস্থা মানে কি আসে, মোট মান 0, আর মোট মান 0 কখন আসবে, দেখো যেখান থেকে আমি স্টার্ট করেছি ঘুরে ফিরে আমি সেখানে আবার ফেরত চলে এসেছি, তাহলে তো মোট মান 0 আসবে। এবার স্যার এরকমই আঁকলেন কেন, অন্যভাবেও তো আঁকতে পারতেন, দেখো কীরকম কেন আমরা এঁকেছি। তাকে এখান থেকে তোমরা বুঝতেই পারছো পি দুটো পি থেকে রুট টু পি আমরা কখন পাবো। দেখো যদি আমরা এটাকে যদি ভূমি বলে ধরি, এটাকে যদি লম্ব বলে যদি ধরি, তাহলে কি আসবে, রুট ওভার ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান সমান কি চলে আসবে, অতিভুজের স্কোয়ার চলে আসবে না। তাহলে বুঝতে পারছো একটা আইডিয়া চলে আসলো যে এটা একটা সমকোণী ত্রিভুজ কিন্তু হবে, তাই না। এটা একটা কী ত্রিভুজ হবে, এটা সমকোণী ত্রিভুজ কিন্তু হবে, ঠিক আছে। এবার তাহলে বলতে পারো যে না স্যার আমি এসব কিছু বুঝি না, আমি একদম পুরো লজিক্যালি করতে চাই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি কি বলেছি, যে কোনো দুটো বলের মান অন্য বলের সাথে কী হবে, সমান। তাহলে এখানে বুঝতে পারছো পি ছোটো, রুট টু পিটা বড়ো, তাহলে পি আর পিকে যোগ করলে তবে গেলে রুট টু পি পাবো। তা আমি জানি না পি আর পি এর মধ্যে অ্যাঙ্গেলের ভ্যালু কত, তাহলে চলো তাহলে লব্ধির মান কত আসবে আমার কাছে, রুট টু পি, আর এখানে লব্ধিটাকে আমি বের করবো, কত ফর্মুলা হয়, এ স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে পি স্কোয়ার, 2 ইন্টু পি ইন্টু তাদের মধ্যে অ্যাঙ্গেলটার ভ্যালু কত দিয়ে দিলাম, কস আলফা দিয়ে দিলাম।
তাহলে দেখো এই ইকুয়েশনটা সলভ করলে কীরকম চলে আসবে, তাহলে আলফার ভ্যালু কত চলে আসবে 90 ডিগ্রি। ঠিক আছে, বাড়িতে তোমরা সলভ করেও নিতে পারো। তাহলে এখন তাহলে বুঝতে পারছি যে পি আর এই যে পি যেটা আমি এঁকেছিলাম সেটা কিছু ভুল আঁকিনি। তাহলে পি আর পি এর মধ্যে অ্যাঙ্গেল কত চলে এসছে 90 ডিগ্রি। এইবার এখানে দেখো একটা মাথায় একটা গড়বড়ি একটা কাজ করবে, সেটা হচ্ছে কি বাকি যেগুলো, কারণ আমাকে তো বলেছে কার কার মধ্যে অ্যাঙ্গেল বের করতে দিয়েছে, পি আর পি এর মধ্যে, এটা তো আমি পেয়ে গেছি 90 ডিগ্রি পেয়েছি। পি আর পি এর মধ্যে অ্যাঙ্গেল কত পেয়ে গেছে 90 ডিগ্রি। এবার তোমাদেরকে জিজ্ঞেস করেছে দেখা গেলো পি আর টু পির মধ্যে অ্যাঙ্গেল কত আসবে, সরি রুট টু পি, আর রুট টু পি আর পি এর মধ্যে অ্যাঙ্গেল কত আসবে। দেখো অ্যাঙ্গেল এবার কী করে বের করতে, ভালো করে শুনবে। দেখো আমরা সবসময় বলেছি অ্যাঙ্গেল সবসময় বের করতে ভেক্টর টেল টু টেল, টেল টু টেল মনে আছে তো, এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর। ঠিক আছে, এই দুজনের মধ্যে কী বের করতে আমাদের অ্যাঙ্গেলটা বের করতে হবে। এ দেখো পিটা যেটা রয়েছে সেটা কোন দিক বরাবর কাজ করছে, এই যে ওপর। আমি কিন্তু ভুলেও কিন্তু এই অ্যাঙ্গেলটা নিতে পারবো না পি আর রুট টু পি এর মধ্যে, এটাই কিন্তু সবাই কিন্তু গোলায়। ঠিক আছে, এটা তোমাদের এপাং ওপাং সপাঙেও এসেছিল এই কোশ্চেনটা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে যে পি আর রুট টু পি এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে দেখো আমরা জানি যে পি আর পি সমান হয়ে গেছে, এটা 90 হয়ে গেছে অবভিয়াসলি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে 45 ডিগ্রি, অ্যাঙ্গেলটা কত আসবে 45 ডিগ্রি। এটা যদি 45 হয় তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত আসবে 180 মাইনাস 45। তাহলে 180 মাইনাস 45 তার মানে কত আসবে পি আর রুট টু পি এর মধ্যে অ্যাঙ্গেল, তাহলে 135 ডিগ্রি চলে আসলো, তাই না? তাহলে পি আর রুট টু পি এর মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 45 না, তোমাকে এটাকে বাড়িয়ে নিতে হবে, কারণ এটা উপরে এটা কি আসছে এই যে এরকম। তাহলে এই অ্যাঙ্গেলটার মানে কত আসছে আমাদের 135 ডিগ্রি। আর দেখো এটার ক্ষেত্রে কত আসে, এটার ক্ষেত্রে এই যে ডট ডট দিয়ে আমরা কী করলাম, এই যে বাড়িয়ে নিলাম, এই যে এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল এটা, কারণ দেখো এটা এদিকে তাহলে এটা এদিকে, এই যে টেল টু টেল হচ্ছে এটা 45, তাহলে এটার অ্যাঙ্গেল কত আসবে। তাহলে এবার আমরা করছি রুট টু পি আর পি, এদের মধ্যে অ্যাঙ্গেলের মানও কত আসছে 135। যখনই তোমাকে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলের মান বের করতে হবে সবসময় কীভাবে তোমরা বের করবা, টেল টু টেল হিসাবে বের করবা, অন্য কোনোভাবে কিন্তু বের করা সম্ভব নয়, অন্য কোনোভাবে কিন্তু বের করবা না। যে দেখলে যে দুটো ভেক্টর, দেখো এটার ক্ষেত্রে বলতে স্যার এটা কী করে আসলো 90 ডিগ্রি, আসলে এটাও এক্স্যাক্টলি 90 না, মানে এটাও এইটা অ্যাঙ্গেলটা আমরা ধরতে পারবো না, এই অ্যাঙ্গেলটাকে ধরতে হয়, যে এই অ্যাঙ্গেলটাকে ধরতে হয়, এই অ্যাঙ্গেলটা কত আসছে আমাদের কাছে 90, কিন্তু 90 হয়ে গেছে সেই জন্য ওটাও 90 হয়ে যায়। তাহলে আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে খুব কিন্তু ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, এটা কিন্তু পরীক্ষায় এসছে, ভালোভাবে কিন্তু মতেও রাখবা। এবার দেখো এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, জানতে চাইছে কি এখানে T1 T2 মান কত। যদি তোমাদের ডায়াগ্রাম দিয়ে দেয়, যদি কোনো রকম টরণের কথা উল্লেখ না করে দেয়, তাহলে বুঝতে হবে পুরো সিস্টেমটা কিছু রয়েছে ইকুইলিব্রিয়ামে রয়েছে। আর ইকুইলিব্রিয়ামে থাকার জন্য অনেক শর্ত রয়েছে। তাহলে এখানে আমরা কোনটাকে ইউজ করব, আমরা এখানে ইউজ করব যে দেখতে পাচ্ছি এইরকম একটা আড়াআড়ি একটা বল রয়েছে, তেরচা বল রয়েছে, তাহলে এটা উপাংশে আমি ভেঙে নেবো। তাহলে দেখো উপাংশে আমি ভাঙতে পারি, T2টাকে আমি দেখো দুটো উপাংশে ভাঙতে পারি। ঠিক আছে, দেখো একটা এই দিকে, একটা কোন দিকে, একটা উপরের দিকে। ঠিক আছে, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কত আসবে, এই অ্যাঙ্গেলটাও আমাদের চলে আসবে 30 ডিগ্রি। এটা কত চলে আসলো T2 cos 30, এটা চলে আসলো T2 sin 30। তাহলে পুরো সিস্টেমটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে একদম হালুয়া কোশ্চেন, T2 cos 30 ইকুয়ালস টু হয়ে গেল কত T1। আর একটা কথা আসছে T2 sin 30 ইকুয়ালস টু, দেখো এটা কত দেখা রয়েছে 500 × 980 ডাইন, 500 গ্রাম লেখা আছে। তোমাদের যদি এই সাইজে দেওয়া থাকে তাহলে 500 গ্রামকে কেজিতে করে নেবে 0.5, আর 980কে 9.8 করে নেবা। তাহলে এখান থেকে দেখো আমি T2 এর মানটাকে বের করতে পারি। sin 30 ভ্যালু কত হয়, হাফ হয়ে যায়। তাহলে 500 ইন্টু কত আসছে 980 ডাইন। ঠিক আছে, তাহলে T2 তাহলে মান কত আসলো, দেখো 2 দিয়ে 500 গুণ করলে 1000, 1000-এর সাথে 980কে গুণ করলে 9 8 0, তার সাথে আরও 3টে 0, এত ডাইন। তাহলে T2 এর মান তোমরা পেয়ে গেলে এত ডাইন। ডাইনকে তোমরা যদি এবার কিসে কনভার্ট করতে চাও, দেখা গেল যে ধরো আমার ইচ্ছা আমি নিউটনে একটু কনভার্ট করতে চাই, তাহলে কী করতে হবে 10⁵ দিয়ে ভাগ করে দিতে হবে, মানে 5 ঘর আগে 0-তে চলে যেতে হবে, 1 2 3 4 5, তাহলে হয়ে গেল 9.8 নিউটন। এটা তোমরা পারবা, ঠিক আছে, এমন না যে পারবা না। চলো এই মানটা নিয়ে গিয়ে আমরা এখানে গিয়ে কী করবো, ফট করে বসিয়ে দিই। তাহলে কত করে দিলাম 980, 1 2 3, 1 2 3, cos 30 ভ্যালু কত আসবে √3/2 ইকুয়ালস চলে আসে T1। ঠিক আছে, তাহলে 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 4, এটা কত আসবে 9, 3টে 0, 4টে 0, তাহলে T1 ইকুয়ালস টু কত আসলো 49, 4টে 0, √3 ডাইন। এটাকেই তোমরা যদি চাও, যদি আমরা এসআইতে কনভার্ট করতে চাই তাহলে কী করবা, কোনো ব্যাপার নেই, T1 ইকুয়ালস টু তাহলে কত আসবে 4.9 √3 নিউটন। √3 মান নিশ্চয়ই জানো 1.732, ফট করে বসিয়ে দেবা, ক্যালকুলেশন করবা, অ্যান্সার বের করে নেবা। চলো আমরা এবার চলে যাই আমাদের থার্ড অঙ্কের মধ্যে চলে যাই। ঠিক আছে, প্রত্যেকটা টাইপের এক একটা করে অ্যাপ্লিকেশন শেখাচ্ছি কিন্তু তোমাদেরকে। ডাব্লু ভারকে দুটি সুতোর সাহায্যে ঝোলানো রয়েছে, একটি উলম্ব সুতোর সাপেক্ষে, এটা কি করেছে, একটি সুতো উলম্ব সুতোর সাপেক্ষে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অন্য সুতো কোণ বরাবর থাকলে তার টানের মান ন্যূনতম হবে।
এর ডায়াগ্রামটা দেখো ভালো করে, দুটো সুতোর সাহায্যে একটা ডাব্লু ভারকে ঝোলানো হয়েছে। এই যে এটা হচ্ছে একটা ডাব্লু ভার রয়েছে আমাদের কাছে, এটা হচ্ছে ডাব্লু ভার রয়েছে, এই যে ডাব্লু, নিচের দিকে কাজ করছে আমাদের ডাব্লু। যেহেতু ভার আর ভরের মধ্যে পার্থক্য কিন্তু মাথায় রাখতে হবে। ডাব্লু মানে আবার কিন্তু আবার লিখে দিন না ডাব্লু জি, এটা নিচের দিকে কাজ করছে কত, নিচের দিকে কাজ করছে আমাদের ডাব্লু কাজ করছে, মানে এই বরাবর কাজ করছে কত আমাদের ডাব্লু কাজ করছে, এই যে এই বরাবর কাজ করছে ডাব্লু। তাহলে টানটা তাহলে কোন দিকে তৈরি হবে, একটা টান তৈরি হবে, এটা একটা টান তৈরি হয়ে যাবে কত, এটা। ঠিক আছে, দেখো একটা সুতো উলম্বের সাপেক্ষে 30 ডিগ্রি কোণ করেছে, এই যে উলম্বের সাপেক্ষে একটা সুতো 30, উলম্ব তো এটাই বলে, উলম্ব অনুভূমিক নিশ্চয়ই চেনো তোমরা। এই অ্যাঙ্গেলটা কত আসছে, এই অ্যাঙ্গেলটা চলে আসছে আমাদের কাছে 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি চলে আসলো, তাহলে অ্যাঙ্গেলটার মান কত চলে আসবে, অ্যাঙ্গেলটার মান চলে আসবে 60 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি। অন্য সুতো কোণ বরাবর থাকলে তার টানের মান, অন্য সুতো মানে এটা কোণ বরাবর থাকতে হবে। তাহলে দেখো এখানে আমরা কাকে ইউজ করবো, দেখবে সেখানে 3টে বল রয়েছে, তাহলে ল্যামিদাকে এখন অ্যাপ্লাই করা হয়নি, ওনাকে একটুখানি মনে করি আমরা। চলো দেখা যাক এবার কোণগুলো কী করে বের করতে হয়, ভালো করে শুনবে। তাহলে সবার প্রথমে কী করলাম, আমরা এই বরাবর একটা লম্ব টেনে নিলাম। তাহলে এটা যদি আমাদের কাছে 60 যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে, এই অ্যাঙ্গেলটা দেখো তো 60 আসবে না, এটা যদি 60 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা 60, আর এটা কত আসে 90, তাহলে টোটাল অ্যাঙ্গেলটার তাহলে মান কত আসবে, এটা 60 এটা 90, তাহলে কত আসলো 150 ডিগ্রি। কত চলে আসলো, 150 ডিগ্রি চলে আসলো। কি আসলো তো, আমি এই কোণের মানটা জানি না, এই কোণের মানটাকে আমি ধরে নিলাম কত, x ডিগ্রি বলে ধরে নিলাম। তাহলে বলতে পারবে এই কোণের মানটা কত আসবে, এই কোণের মানটা তাহলে আসবে কত, 360 মাইনাস 150 মাইনাস কত চলে আসলো, x চলে আসলো। 360 থেকে 150 বাদ দিলে কত হয়, 360 থেকে 150 বাদ দিলে 210 হয়, তাহলে 210 মাইনাস কত চলে আসলো, এক্স ডিগ্রি চলে আসলো। এটা পেনের কালিও শেষ হয়ে গেল, চলো কোনো ব্যাপার নেই। তাহলে কত আসলো, 210 মাইনাস কত চলে আসলো, মাইনাস চলে আসলো আমাদের কাছে এক্স ডিগ্রি চলে আসলো। কী করে আসলো নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাদের কী শিখিয়েছি, 3টে সাম্যাবস্থায় রয়েছে, ঠিক আছে, অ্যাঙ্গেল করে বের করতে নিশ্চয়ই শিখে গেছো। তাহলে 3টে সাম্যাবস্থা অনুসারে কী হলো, ডাব্লু ডিভাইডেড বাই সাইন এক্স, T2 ডিভাইডেড বাই সাইন 150, T1 ডিভাইডেড বাই সাইন অফ কত সেটা। এটা তাহলে আমি বলেছিল যেটা নেবা তার উল্টো দিকের কোণ, যেটা নেবা তার উল্টো দিকের কোণ, যেটা নেবা তার উল্টো দিকের কোণ, এটা নিতে হবে। আমাকে এবার বলছি T2টা কেমনভাবে থাকবে, তা T2টা কেমনভাবে থাকবে, তাহলে তার জন্য আমরা কি করলাম, আমরা দেখো বলছে যে অন্য সুতো কোণ বরাবর থাকবে তার টানের মানটা ন্যূনতম হবে, মানে কেমন অ্যাঙ্গেলে থাকতে হবে। তাহলে আমি না জানার সময় দুজনের মধ্যে একটু কম্পেয়ার করি, দেখা গেলো ধরো এখানে আমি দেখো T2-র মানও জানি না, T1-এর মানও জানি না, আমাকে জানতে যে T2-র মানটা ন্যূনতম হবে। আমি এখানে এমনভাবে এটাকে হিসাব করব যাতে T2টা কম হয়ে যায়। আমি তাহলে প্রথম দুজনের মধ্যে কী করছি, এখানে কম্পেয়ার করছি। তাহলে দেখো আমি লিখতেই পারি ডাব্লু ডিভাইডেড বাই কত আসে সাইন এক্স ইকুয়ালস T2 ডিভাইডেড বাই তাহলে কত আসবে সাইন কত আসবে 150, আর সাইন 150-র মান কত নিশ্চয়ই তোমরা জানো, সাইন 150-র মান কত আসবে সাইন 90 প্লাস 60, তাহলে চলে আসবে কত cos 60 চলে আসবে, cos 60-র মান কত চলে আসবে হাফ। তাহলে সাইন 150-র মান কত চলে আসবে, সাইন 150-র মান চলে আসবে হাফ। ঠিক আছে, আশা করি ঠিকঠাকই বলেছি। ঠিক আছে, হ্যাঁ cos 60 মানে হচ্ছে হাফ। ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে T2 ইকুয়ালস তাহলে কত চলে আসছে, দেখো চলে আসছে ডাব্লু ডিভাইডেড বাই 2 সাইন এক্স, ডাব্লু ডিভাইডেড বাই কত চলে আসছে 2 সাইন এক্স, এটা কত চলে আসছে আমাদের T2-র মান। কি আসলো তো, দেখো ডাব্লুটা ফিক্স আমাকে আগে থেকেই বলে দিয়েছে। এখানে আমি এক্সের ভ্যালু জানি, এক্সের ভ্যালুটাই আমরা কী করবো পাল্টাতে চাইবো। তাহলে পাল্টাতে চাইলে কী করতে হবে, T2-র মানটাকে আমাকে কমাতে হবে। তাহলে T2-র মান আমি যদি কমাতেই চাই, T2-র মানকে যদি আমি কমাতেই চাই, তাহলে আমাকে যে তলের মানটা কী করতে বাড়াতে হবে, তাহলে তলের মানটাকে আমাকে বাড়াতে হবে। তাহলে তলের মানটা যদি আমি হাইয়েস্ট করে দিই তবেই তো T2-র মান ন্যূনতম হবে। আর সাইন এক্সের সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, তাহলে T2 তখনই মিনিমাম হবে, T2 তখনই মিনিমাম হবে যখন সাইন এক্সের ভ্যালু কী হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে। আর সাইন এক্সের ম্যাক্সিমাম ভ্যালু কত হয় 1, সাইনের সবসময় ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যায় 1। তাহলে সাইন এক্সের ভ্যালু যদি আমাদের কাছে 1 হয়, সাইন এক্সের ভ্যালু যদি 1 হয়, তাহলে 1 আবার কোন ভ্যালুতে দেয়, সবসময় 90 ডিগ্রিতে গেলে দেবে। কী দেবে, 90 ডিগ্রিতে গেলে দেবে। তাহলে এক্সের ভ্যালু কত আসবে 90 ডিগ্রি। অর্থাৎ T2 যে সুতোটা যেটা রয়েছে সেটা T1 টান সম্পন্ন যে সুতো, তার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে থাকতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। মানে দুটো সুতোর মধ্যে যদি কোণের মান 90 ডিগ্রি যদি হয়ে যায়, তখনই T2-র মধ্যে যে টানটা, সেই টানের মানটা কী হয়ে যাবে, সব থেকে ন্যূনতম হবে। ঠিক আছে, এগুলো কীরকম সোজা কোশ্চেন। চলো লাস্ট কোশ্চেন আমাদের আজকে, তাহলে চলো এটা তো আর এক হালুয়া টাইপ কোশ্চেন। দেখো এই কোশ্চেন তোমাদের আগেই করানো হয়েছে। একটি হালকা মিটার দণ্ডের 20 সেমি, 40 সেমি, 60 সেমি, 80 সেমি, 100 সেমি বিন্দুগুলো থেকে যথাক্রমে 1, 2, 3, 4, 5 গ্রামের বস্তুকে ঝোলানো রয়েছে। ঠিক আছে, মানে এরকমভাবে ধরো একটা দণ্ড রয়েছে আমাদের কাছে, এখানে একটা দণ্ড রয়েছে, এর একটা 20 সেন্টিমিটার মার্ক, 20 সেন্টিমিটার থেকে কত ভরকে ঝোলানো রয়েছে 1 গ্রাম। এটা কত চলে আসলো আমাদের 1 গ্রাম। ঠিক আছে,
এটা কত চলে আসলো আমাদের কাছে, এটা চলে আসলো আমাদের কাছে 2 গ্রাম, ঠিক আছে, এটা চলে আসলো 2 গ্রাম। এটা কত চলে আসলো আমাদের কাছে 3 গ্রাম, ঠিক আছে। দেখো কীরকম হালুয়া টাইপ কোশ্চেন। এটা দেখা গেল কত আসলো আমাদের কাছে 4 গ্রাম, ঠিক আছে, এটা আসছে 4 গ্রাম। আর একদম প্রান্তে কত রয়েছে আমাদের কাছে 5 গ্রাম, ঠিক আছে। তাহলে দণ্ডটি কোন বিন্দুতে আলম্বের ওপরে রাখলে, মানে এমন কোন বিন্দুর ওপরে আমাকে এটাকে রাখতে হবে যার জন্য এটা পুরো সাম্যাবস্থায় থাকবে, মানে কোনো ঘোরাঘুরি কিছু করবে না। তাহলে ঘোরাঘুরি যদি না করে তাহলে মোট বলের ভ্রামকের মান 0 হবে। এবার বলতে পারি স্যার আমি কোথায় এটাকে বসাবো, ঠিক আছে। আমি শুধুমাত্র এইটুকুনি তো জানি, এটা হচ্ছে 20 সেমি, এটা হচ্ছে 40 সেমি, এটা 60 সেমি, 80 সেমি, 100 সেমি। আমি কোথায় বসাবো, আমি তো নিজে জানি না কিছু। দেখো এবার একটু মাথায় পট করে একটু ট্রিক কাজে লাগাও। কোন বিন্দুর সাপেক্ষে সবসময় বস্তুটা ঘোরার চেষ্টা করে, সবসময় তার ভর কেন্দ্র। আর আমরা আগের দিকে শিখেছিলাম ভর কেন্দ্রগামী যদি কোনো বিন্দুর সাপেক্ষে যদি তুমি বল প্রয়োগ করো তাহলে তার সাপেক্ষে কিন্তু কোনো রকমের ঘূর্ণন তৈরি হবে না। তাহলে আলম্বটাকে কোন বিন্দুতে রাখতে হবে, এই পুরো সংস্থার ভর কেন্দ্রতে রাখতে হবে। কোথায় রাখতে হবে, ভর কেন্দ্রতে, কারণ ভর কেন্দ্রে রাখলে আর ঘোরাঘুরি করবে না। তাহলে ভর কেন্দ্র মানে কি, এটা যেহেতু এক্স অক্ষ, তাহলে আমরা এখানে ইউজ করবো এক্সিএম। এক্সিএম তাহলে কোথায় ইউজ করবো, দেখো কি ফর্মুলা পড়েছিলাম, m1 x1 m2 x2 m3 x3 ডট 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 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3, ব্যাস হয়ে গেছে, গল্প শেষ। তাহলে দেখো 1 গ্রাম 20 সেন্টিমিটার, তাহলে 1 × 20 প্লাস 2 গ্রাম 40 সেন্টিমিটার, 2 × 40 প্লাস 3 গ্রাম 60 সেন্টিমিটার, 3 × কত আসে 60 প্লাস 4 গ্রাম 80 সেন্টিমিটার, 4 × 80 প্লাস 5 গ্রাম 100 সেন্টিমিটার, 5 × 100 ডিভাইডেড বাই টোটাল ভর 1 2 3 4 5। তাহলে কত আসলে এখানে দেখো, এখানে আমরা করতে পারি এটাকে 20 40 দুগুণে 80, এটা আসলে আসলো 3 4 18 180, 4 8 32 320 প্লাস কত আসে 500 ডিভাইডেড বাই 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 2 14, 14 আর 1 কত আসে 15 এত সেন্টিমিটার। জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে 500 আর 300 কত আসে 800, 800 আর 200 আসছে কত 1000, 1000 আর 100তে আসছে 1100 ডিভাইডেড বাই 15 সেন্টিমিটার। ফটফট করে কাটলাম, 5 দিয়ে কাটলাম মানে 3, 5 দিয়ে কাটলাম মানে কত আসছে 300, এই সরি এটা 1100 1100 1100 1500 ভেবে ফেলেছি 1100। তাহলে কত 5 দিয়ে কাটলে কত আসবে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 0, তাহলে 220 ডিভাইডেড বাই 3, তাহলে কত আসছে 7, 3 7 21, 1 0, 3 3 9, 3 3। তাহলে আমাকে আলম্বটাকে কত সেন্টিমিটার মার্কে রাখতে হবে, 73.33 সেন্টিমিটার মার্কিংয়ে আমাকে রাখতে হবে। তাহলে বুঝতে পেরেছো, তাহলে প্রত্যেকটা টাইপের কিন্তু এক একটা করে অঙ্ক আমি করিয়ে দিলাম, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে আমাদের একটা পার্টি করে থাকবে, নেক্সট দিনকে আমরা ভারকেন্দ্র নিয়ে আলোচনা করবো, আর একটা স্পেশাল প্রবলেম ল্যাডার প্রবলেম, ঠিক আছে, ল্যাডার প্রবলেম পরীক্ষা দেয়, এবারও নিজের পরীক্ষায় কোশ্চেন এসেছিলো, তাহলে সেই প্রবলেম নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে এটা খুব তোমরা ভালো করে পড়বা, ঠিক আছে, যেগুলো অসুবিধা হবে সেগুলো আমাকে বলবে, ঠিক আছে। আর এটার পুরোটার পিডিএফ বা নোটের যে পিডিএফ সেটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো। তাহলে আজকের মতো ক্লাস এইটুকুনি, আবার আমাদের পরের দিনকে লাস্ট ক্লাস নিয়ে আমরা আলোচনা করবো।